ভার্সিটির প্রিন্সিপালের অফিসের দরজার কাছে গেলাম। সবাই, আসতে পারি? আমাকে দেখে প্রিন্সিপাল দাঁড়িয়ে গেল। আরে স্যার, আসুন আসুন। আপনার কাছে একটা অনুরোধ করব, যদি রাখতেন। অনুরোধ বলছেন কেন? আপনি শুধু বলুন। দেখুন, আপনি আমার বাবার বয়সী এবং এই ভার্সিটির সম্মানীয় প্রধান। আমাকে আপনি নাম ধরে ডাকুন। আর এখন আমি আপনার ছাত্র, তাই আমি আপনাকে সম্মান করব, আপনি নয়। আচ্ছা। তাহলে পরিচয় করে দিই। ও হচ্ছে মেহবুব, ও হলো সাইমন, ও শাকিব, আর ও হচ্ছে তাওহিদ। আর আজ থেকে আমরা আপনার ভার্সিটির ছাত্র। ঠিক আছে, আমি তোমাদের সব কাগজ সবকিছু গুছিয়ে রেখেছি। তোমরা আগামীকাল থেকে ভার্সিটিতে ক্লাস শুরু করবে। আপনাকে অনেক ধন্যবাদ। আর একটি সাহায্যের প্রয়োজন ছিল। হ্যাঁ, বলো। আমাদের আসল পরিচয় যেন কেউ জানতে না পারে, দয়া করে এ ব্যাপারে একটু সতর্ক থাকবেন। ওইটা নিয়ে তুমি চিন্তা করো না। আচ্ছা স্যার, তাহলে আমরা আসি। আচ্ছা, কোনো সমস্যা হলে বলবে। আচ্ছা, বাইরে চলে এলাম। এখন আপনারা হয়তো ভাবছেন আমি কে, কিংবা আমরা কে, যে ভার্সিটির প্রিন্সিপাল স্বয়ং নিজে আমাদের সাথে এরূপ ব্যবহার কেন করলো। আসুন, আপনাদের সকল প্রশ্নের জবাব দিচ্ছি। আমি ইমন আহমেদ। আমি এখানে নতুন ডিবি কমিশনার। আর মেহবুব সাইমন শাকিব আর তাহিদ, ওরা আমার টিমের সদস্য এবং বন্ধু। আমরা সবাই বন্ধু। আমাদের এই এলাকায় আসার মূল কারণ হলো এখানে নাকি ড্রাগসের অনেক বড় একটা চক্রান্ত রয়েছে, যাদের সকল কার্যক্রম চলে এই ভার্সিটিকে ঘিরেই। শুধু ড্রাগস ব্যবসা নয়, তাছাড়াও আরো অনেক অবৈধ কাজ করে এই চক্রটি, যেমন কিডন্যাপিং, মার্ডার ইত্যাদি। তাই আমাদের এখানে পাঠানো হয়েছে এই চক্রটিকে শেষ করতে। তো আন্ডারকভার হিসেবে, যেহেতু সবকিছু এই ভার্সিটিকে কেন্দ্র করেই ঘটে, সেহেতু সেখানে সব ছাত্রছাত্রী হিসেবেই আমরা অ্যাডমিশন নেই, যাতে কাজটি সহজ হয়। এবং অ্যাডমিশনের কাজে প্রিন্সিপাল স্যার আমাদের সাহায্য করলেন। আমরা সবাই মিলে একটা বড় ফ্ল্যাট ভাড়া নিলাম, কারণ এখানে থেকেই আমাদের পড়ালেখার অভিনয় করতে হবে। সবাই বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে হেড অফিসে জানিয়ে দিলাম যে আমরা কাজে নেমে পড়েছি। আজকে অনেক কাজ করছি, নতুন বাসায় উঠলাম, সবকিছু ঠিকঠাক করলাম। তাই সবাই খুব ক্লান্ত। তারপর কালকে থেকে আবার ভার্সিটিতে যেতে হবে, তাই সবাই একটু জলদি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। সবাই, কিছু পেপার ওয়ার্ক বাকি ছিল, তাই ওদের প্রিন্সিপাল স্যারের রুমে যেতে বললাম। আর আমি জিপটা পার্ক করতে গেলাম। জিপ পার্ক করে আমিও প্রিন্সিপাল স্যারের রুমের উদ্দেশ্যে যেতে লাগলাম। তখনই পেছন থেকে কেউ একজন ওই বলে কয়েকবার ডাক দিল। পেছনে ফিরে দেখি একদম মেয়ে আবারও ডাক দিল। আমি তাদের কাছে গেলাম, গিয়ে, জি আমি কে বলছেন? সেখান থেকে মেয়েটি, জি স্যার, আপনাকেই বলছি। আমি তো ভয় পেয়ে গেলাম। এই মেয়ে আমাকে স্যার বলে ডাকলো কেন? তার মানে কি এই মেয়ে কি সব জেনে গেল নাকি? জেনে গেলে তো সমস্যা। এখানে কেউ কাউকেই জানানো যাবে না যে আমরা আইনের লোক, তাহলে সব প্ল্যান ভেস্তে যাবে। আমার ভাবনায় সেট ঘটিয়ে মেয়েটি বলে উঠলো। কিরে, কথা বলছিস না কেন? আমি মেয়েটির দিকে ভালো মতো তাকালাম। দেখতে তো মাশাল্লাহ একদম হুরের মতো। এত সুন্দর শ্যামবর্ণের তার গায়ের রং, চুলগুলা মেলে দেওয়া, কিন্তু মডার্ন ড্রেস পরা, এই জিনিসটা খারাপ লাগলো। কিরে, বয়রা নাকি? জি বলেন। কোন ক্লাস? মাস্টার্স, কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। বাহ, আমাদের 2 ব্যাচ সিনিয়র। তার মানে মেয়েটি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। অনেকটি মেয়ে বলল। কলি, এটা তো সিনিয়র, এখন কি করবি? তার মানে মেয়েটির নাম কলি। বাহ, ভালোই লাগলো নামটা। আজ সিনিয়রদেরই শুরু করি। সিনিয়রদের র্যাক দেওয়ার মজাই আলাদা। আমি তো অবাক। তার মানে এরা আমাকে র্যাক করার জন্য আমন্ত্রণ করছে। আমি তো ভয় পেয়েছিলাম আমার পরিচয় জানে যে কিনা, কিন্তু না। ওই যেহেতু নতুন আর দেখেও ইনোসেন্ট মনে হচ্ছে, তাই ছোট একটা কাজ দিই। এখানে দাঁড়িয়ে করিবার কান ধরে উঠবোস করো। এক্সকিউজ মি, আমি তোমার সিনিয়র। তো কি করব? তোমার পুজো করব? যা বলছি তাই করো, না হলে এমন অবস্থা করব না। তুমি কোন মহারানী যে তোমার কথা শুনবো? ওই, তুই চিনিস আমি কে? থাক ম্যাডাম, আমার চেনার প্রয়োজন নেই, বাই, গেলাম। আমি যে হাঁটা দেবো, তখনই পেছন থেকে কেউ শার্টের কলার ধরে টান দেয়। পেছন ফিরে দেখি কলি। তোর এত বড় সাহস যে তুই আমার মুখের ওপর কথা বলিস? এই বলে থাপ্পড় মারতে হাত ওঠালো, কিন্তু মারার আগে হাতটা ধরে ফেলাম। দেখুন মিস কলি, আমি আপনার সিনিয়র, ভুলে যাবেন না। আর ভুলে গেলে আপনার সমস্যা। আমি আবার হাঁটা দিলাম। তোকে তোকে আমি ছাড়বো না। আমি আবার দাঁড়ালাম। পেছনে তাকিয়ে দেখি মিস কোহলি তো একদম রাগে লাল। রাগে অবস্থায় মেয়েটার চেহারার মায়া আরো বেড়ে যায়। কিন্তু সমস্যা ওই একটাই, রাগটা একটু বেশি। তারপর আমি ভার্সিটির ডি এর কাছে গেলাম এবং পেপারগুলো সেরে ক্লাসের উদ্দেশ্যে চলে গেলাম। সবাই ক্লাস শেষ করে সবাই ক্যান্টিনে বসলাম নাস্তা করার জন্য। আমার সেই ভার্সিটি লাইফে এসে খুব ভালোই লাগছে। হ্যাঁ রে, সত্যি স্টুডেন্ট লাইফের মজাই আলাদা। তবে কাজের পাশাপাশি
তবে কাজের পাশাপাশি কিন্তু আমাদের আরেকটা কাজ করতে হবে। কি কাজ? আন্টি আঙ্কেল আমাকে একটা দায়িত্ব দিয়েছে, সেটা পূরণ করতে হবে। কি দায়িত্ব রে দোস্ত? তোকে কারো গলায় ঝুলিয়ে দেওয়ার দায়িত্ব। তোরা আব্বু আব্বুর মতো আবার শুরু করে দিস তো। আচ্ছা, তুই শুধু আমাকে এটুকু বল, তোর কি ধরনের মেয়ে পছন্দ? আমার না, তোর আম্মুর ছেলের। তখনই কোনো আরেকটি টেবিলের দিকে চোখ গেল, দেখি কলি তার ফ্রেন্ডসদের সাথে বসে নাস্তা করছে। আমার পছন্দ এমন একজন যার মুখের দিকে তাকিয়ে থাকলে আমার সময় থেমে যাবে, যার চোখের দিকে তাকিয়ে থাকলে মন চাইবে সে চোখের মায়ায় ডুবে যেতে, যার হাসি দেখার জন্য মন সব কিছু করতে পারবে, এমন একজন যাকে পেলে আমার মনে হবে জীবন আর সার্থক। কলির দিকে তাকিয়ে বললাম, থাক ভাই, আর বলিস না, তোর কথা শুনে আমি কান্না করে দিব। দোস্ত, তুই হঠাৎ এত রোমান্টিক হলি কি করে? ওইদিকে তাকা। তার মানে ওই মেয়েটা? হুম। কি সত্যি? হ্যাঁ ভাই। চল তাহলে ভাবির সাথে কথা বলে আসি। এখন না, এখন না মানে? সময় হলে সব বলবো। তাছাড়া মিশনের কথা মনে আছে তো? হ্যাঁ, কিন্তু সঠিক সময় হলে ঠিকই বলে দেবো। মেয়ের যদি কোনো বিয়ের থাকে? আমার মন বলছে নেই। তাই যেন হয়। তারপর সবাই নাস্তা করে বাকি ক্লাসগুলো করে বাসায় চলে এলাম। আসলে ক্লাস করাতেও হলো বাহানা। মূলত আমরা ভার্সিটি কিংবা ক্লাসে যাই সবার গতিবিধির উপর নজর রাখতে। বাসায় এসে বিশ্রাম নিয়ে বিকেলের দিকে একটু বের হলাম সবাই এলাকাটা ঘুরে দেখতে, সাথে এখানকার থানার হাবিলদার নাইম ভাইকে। এখানকার পুলিশের মধ্যে শুধু উনিই জানেন আমাদের আসল পরিচয়, এবং আমাদের কোনো কিছুর প্রয়োজন হলে উনি এনে দেন। নাইম ভাই পুরো এলাকা আমাদের দেখালেন। সবকিছু দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতের বেলায় এই ড্রাগসের ব্যবসা বেশি হয়, তাই রাতে একটু ভালো করে ঘুরে দেখলাম। বেশ কিছু চোখে পড়ছে, আবার চোখের সামনে ড্রাগসের ব্যবসা করতেও দেখলাম। সবচেয়ে অবাক করার বিষয় হলো এদের মধ্যে কিছু কিছু লোকদের আমি ভার্সিটিতেও দেখেছি। এলাকা দেখা শেষে বাসায় আসলাম। বাসায় এসে ভাত খেয়ে সবাই একসাথে বসলাম। সবকিছু তো চোখের সামনেই হচ্ছে। কিন্তু এখানের পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন? হয়তো পুলিশ এদের সাথে জড়িত, নয়তো পুলিশ তার ক্ষমতা ব্যবহার করতে পারছে না। তুই কি বলিস? আমারও তাই মনে হয়। তারপর আরো কিছুক্ষণ কথা বলে সবাই ঘুমাতে গেলাম। সকালে উঠে নাস্তা করে আবার ভার্সিটিতে গেলাম। আমরা ক্লাসে ঢুকবো এমন সময় দেখলাম রাতে দেখা সেই ড্রাগসের ব্যবসায়ীদের মধ্যে একজন যাচ্ছে। আমি ওদের ক্লাসে ঢুকতে বলে আমি সেই লোকটার পেছনে গেলাম। লোকটা মোড় ঘুরে চলে যাচ্ছে, তাই আমিও তড়িঘড়ি করে মোড়টা ঘুরতে যাব। তখনই কারোর সাথে ধাক্কা খাই এবং তাকে দেখি কলি নিচে পড়ে আছে। আমি কিছু না বলে সেই লোকটার পিছনে নেওয়ার জন্য যে আগাবো, অমনি আমাকে ঘুরিয়ে ঠাস কলি আমাকে চড় মারলো। যে দেখলাম যার পিছনে ছিলাম সে আর নেই, চলে গেল। শালার মাথাটাই গেল খারাপ হয়ে। বেয়াদব লুইচা, মেয়ে দেখলে গায়ে পড়তে ইচ্ছে করে তাই না? তোকে আমি শালার এমনিতেই মাথা গরম, তারপরেই বক বক, তাই আমিও মারলাম একটা চর। কলি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আজ পর্যন্ত তার সাথে কেউ উঁচু আওয়াজে কথা বলার সাহস পায়নি, সে তাকে চর মারলো। রাগে ক্ষোভে তার চোখে পানি এসে গেল। আমি আর সেখানে এক মুহূর্তও দাঁড়ালাম না, সোজা চলে আসলাম ক্লাসে। ক্লাসে বসে কিরে, কোথায় গিয়েছিলি? পাইছিলাম কালকে রাতের একটাকে পিছু নিয়েছিলাম, কিন্তু তোর ভাবি দিল সব গন্ডগোল করে। কেন ভাবি আবার কি করলো? তারপর সব খুলে বললাম। মামা, তোর চরমাটা কিন্তু ঠিক হয়নি, এই কাজটা ভুল করলি। কি করব বল, মাথা তখন উল্টা ঘুরছিল। আচ্ছা বাদ দে। অন্যদিকে আমি চলে যাওয়ার পরও পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে। আশেপাশে সবাই তার দিকে তাকিয়ে আছে। এতে সে তার রাগের চরম পর্যায়ে পৌঁছে যায় এবং তার বাবাকে কল দেয়। আমরা ক্লাস শেষ করে সবাই ক্যান্টিনে গেলাম। সবাই নাস্তা করে বসে বসে কথা বলতেছিলাম। তখনই দেখলাম গেট দিয়ে একটি পুলিশের গাড়ি ঢুকলো এবং আমাদের দিকে আসতে লাগলো। দেখলাম সেখানে নাইম ভাইও আছে। নাইম ভাই আমাকে ইশারা দিয়ে সামনে নিতে বললো, তাই আমি মেহবুবকে বললাম এখানে এখন যাই ঘটুক ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেই। আচ্ছা। আর কিছু বলতে পারলাম না, ততক্ষণে পুলিশ আমাদের সামনে চলে এলো। এসে এখানে ইমন কে? যেহেতু সবার সামনে আমরা অপরিচিত, আমি কেন, কি হয়েছে? তোমাকে থানায় যেতে হবে। কেন? না জানি না, স্যার নিয়ে যেতে বলেছে, গেলেই দেখতে পাবে। আমি একটু সময় নিয়ে মেহবুবকে বললাম যদি সেখানে আমাকে আটক করা হয় তাহলে যাতে 5 মিনিটের মধ্যেই যেন ছাড়া পাই, আর ওখানকার সব খবর নাইম ভাই তোদের জানাবে। মেহবুবকে বলে আমি তাদের সাথে মানে পুলিশের সাথে চলে এলাম থানায়। রাস্তায় সুযোগ বুঝে আমরা খবরাখবর সহ মেহবুবকে দেওয়ার জন্য বললাম নাইম ভাইকে। কিছুক্ষণ পর থানায় পৌঁছে গেলাম। আমাকে নিয়ে যাওয়া হলো এসআই এর রুমে। দেখি এসআই সাহেব তার চেহারা বসা এবং গেস্ট চেয়ারে একটা মেয়ে বসা, কিন্তু আমার বিপরীতে তার মুখ। স্যার নিয়ে এসেছি। তাহলে তুই সেই বখাটে, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে ইভটিজিং করেছিস? এসআই এর কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। আমি আবার কখন তাকে প্রিজিং করলাম?
যখন চেয়ারে বসা মেয়েটিকে আমার দিকে ফেরালো তখন আমি সব ঘটনা বুঝতে পারলাম, কারণ সেই মেয়েটিই কলি, তার মানে এসআই এর মেয়ে। তোকে আজ এমন শাস্তি দেব যে তুই আর কোনো দিন কোনো মেয়েকে ইপটিজিং করার আগে 100বার ভাববি। আমি নায়ের ভাইয়ের কাছ থেকে হাত ছাড়িয়ে নিলাম এবং গিয়ে কলির পাশের চেয়ারটায় বসলাম। আমাকে এভাবে বসতে দেখে বাবা মেয়ে দুজনেই অবাক হলো। মিস্টার রহমান, এখানে অবাক হওয়ার কিছু নেই। আমিও কিছুদিন ধরে চাইতেছিলাম যে আপনার সাথে একটু দেখা করব, কিন্তু সময় করে উঠতে পারিনি। যাক, ভালো হলো আপনি নিজেই দেখা করার জন্য আমাকে নিয়ে এলেন। তোর এত বড় স্পর্ধা, তুই আমার থানায় এসে আমার সাথে বিয়াদবি করছিস? এই বলেই এসে আমার দিকে আসতে লাগলো। তখনই তার টেলিফোনে কল আসলো। রিল্যাক্স মিস্টার, রিল্যাক্স, আগে ফোনটা ধরুন। এসে ফোনটা রিসিভ করলো। ওপাশের কথা শোনার সাথে সাথে সে নড়ে চড়ে উঠলো এবং আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো এবং আমাকে ফোনটা দিল। আমি ফোনটা নিয়ে, হ্যাঁ দোস্ত বল। আচ্ছা, শব্দ ক্লিয়ার, চলে আয় তাইলে। পকেটে টাকা নেই। দূর বেটা, তুই একটা ফাউল। টাকা কই তো? সকালে বাসায় রেখে আসছি। আমরা নিতে আসলে তো সমস্যা হবে। তুই বরং তোর শ্বশুর মশাইয়ের কাছে ফোনটা দে। কাকে দেবো? বেশি সাধু সাজিও না মামা, আমি কিন্তু নাইম ভাইয়ের কাছ থেকে সব শুনছি। আচ্ছা দিচ্ছি। এতক্ষণে তাদের দিকে তাকালাম, তাকে দেখি বাবা মেয়ে আমার দিকে অবাক চাহনিতে তাকিয়ে আছে। আমি ফোনটা শ্বশুরমশাই মানে এসআই সাহেবের কাছেই দিলাম। ধরুন, আপনার সাথে কথা বলবে। এরপর যেন এমন ভুল আর না হয়। জি স্যার, আমি জানতাম না যে ইনি আপনার পরিচিত কেউ। শুধু পরিচয় নয়, আমার ভাই বন্ধু। আর এমন হবে না স্যার। ঠিক আছে, আর ইমনকে যেখান থেকে নিয়ে এসেছেন সেখানেই রেখে আসুন। জি স্যার। তারপর ফোনটা কেটে গেল। ফোন রেখে এসআই সাহেব আমার দিকে তাকিয়ে, দুঃখিত স্যার। সমস্যা নেই, আর আমি আপনার ছোট নাম ধরে ডাকলেই খুশি হব। ঠিক আছে। বাই দ্য ওয়ে, আমাকে নিয়ে আসা হয়েছিল কেন? একটু ভুল বোঝাবুঝি হয়েছিল আর কি। না, কলি কি আপনার মেয়ে? হ্যাঁ। তা কলি কি বলেছিল আমার নামে যে আমাকে উঠিয়ে নিয়ে এলেন? তেমন কিছু নয়, তুমি নাকি ওনাকে ডিস্টার্ব করো এবং রাস্তায় ইপটিজিংও করো। কথাটা শুনে আমি কলির দিকে তাকিয়ে দেখি বেচারি ভয় পাইছে। এবার আমি একটু হাসি দিলাম এবং এসআই সাহেবকে বললাম, আমি এগুলোর কিছুই করিনি। আপনার মেয়ে যা বলেছে তা আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য মিথ্যে বলেছে। বাকিটা না হয় আপনি পরে তার কাছ থেকে শুনে নিন। আমি যাচ্ছি, আমার দেরি হয়ে গেল। তারপর নাইম ভাই আমাকে আবার ক্যাম্পাসে নামিয়ে দিয়ে গেলেন। আমাকে দেখে শালারা দৌড়াই আসলো। কিরে, শ্বশুর বাড়ি গেলি একলা একলা? তা বন্ধু, কেমন লাগলো? আদর যত্ন করছে নাকি? দৌড় বেটা, ভাবতেই অবাক লাগে শেষ পর্যন্ত পুলিশের মেয়েরই প্রেমে পড়লাম। কেন, তুই গুন্ডা নাকি? তুইও তো একই দলের মানুষ। আরে ভাই, আমি ওইরকম কিছুই বলিনি। আচ্ছা বাদ দে, বাসায় চল। চল। তারপর সবাই বাসায় চলে আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে সবাই বিশ্রাম নিলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই সবাই নেমে পড়লাম কাজে। কালকের মতো আজকে এলাকা ঘুরে ঘুরে দেখতেছি। এক পর্যায়ে সবাই একটা চায়ের দোকানে বসলাম। সবাই চা খেতেছি, এমন সময় একটা লোক দোকানে এসে দোকানদারকে জিজ্ঞেস করলো, কেউ কি কোনো চিঠি পাঠিয়েছিল? আচ্ছা, তাহলে এই টাকাগুলো রাখ, তোর বকশিস। আর চিঠি এলে আমাকে জানিয়ে দিস। আমার কেমন জানি লোকটার কথায় সন্দেহ হলো, তাই আমি পিছন ফিরে লোকটার দিকে তাকালাম। লোকটা আর কেউ নয়, কালকে যার পিছু নিয়েছিলাম সেই লোকটাই। লোকটা দোকানদারের সাথে কথা বলে হাঁটা শুরু করলো। নেব, কালকে সেই লোকটা পিছু নিয়েছিলাম যে, কই? ওই তো যাচ্ছে। বিলটা দিয়েই আমরাও লোকটার পিছু নেওয়া শুরু করলাম। লোকটা হাঁটতেছে আর আমরা কিছুটা দূরত্ব বজায় রেখে তার পিছু নিচ্ছি। কিছু পথ হাঁটার পর লোকটা দাঁড়িয়ে গেল এবং আশেপাশে ভালো মতো দেখে নিল। আমরা তাড়াতাড়ি লুকিয়ে পড়লাম। হয়তো তার সন্দেহ হয়েছে। আশেপাশে কিছু দেখতে না পেয়ে সে আবার হাঁটা শুরু করলো। আমরা আবার তার পিছু নেওয়া শুরু করলাম। কিছু পথ অতিক্রম পর সে মোবাইল বের করলো এবং কার সাথে যেন কথা বললো। কথা বলার পর হাঁটার গতি বাড়িয়ে দিল। এক পর্যায়ে দৌড়ানো শুরু করলো। আমরাও তাকে ধাওয়া শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে লোকটা একটা চালের গোডাউনের ভেতরে ঢুকলো। আমরা আমাদের অফিসিয়াল রিভলভার বের করে টিম মোড়ে গোডাউনের ভেতরে ঢুকলাম। প্রথমে আমি আর মেহমুদ, তারপর সাকিব সাইমন। গোডাউনে ঢোকার সাথে সাথে আমাদের উপর কার যেন গুলি চালাতে শুরু করলো। আমরাও গুলি চালানো শুরু করলাম। বেশ কয়েকজনকে আমরা শেষ করলাম। এখন আর কেউ আমাদের উপর গুলি করছে না, মানে সবাইকে শেষ করে ফেলেছি। কিন্তু যার পিছু নিয়েছিলাম তাকে পেলাম না। সবাই যখন খুঁজে সেই লোকটাকে দেখছিলাম, তখনই পাশে ছোট্ট একটা রুম থেকে কিছু পড়ার আওয়াজ পেলাম। রুমে ঢুকে দেখি সেই লোকটা, ওর সাথে অনেকগুলো ড্রাগস। লোকটাকে ধরলাম এবং ড্রাগসগুলো ওখানে রেখে পুলিশকে কল দিয়ে আসতে বলে। লোকটাকে নিয়ে আমরা সেখান থেকে চলে গেলাম এবং একটা পুরোনো বাড়িতে হাত পা মুখ বেঁধে আটকে রাখলাম, যাতে ওর কাছ থেকে আমরা আরো ইনফরমেশন বের করতে পারি। তারপর আমরা বাসায় চলে এলাম। এসে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে নাস্তা করে সবাই ভার্সিটির উদ্দেশ্যে বের হলাম। ভার্সিটির কাছে এসে দেখি কলি গেটের কাছে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমাদের দিকে আসতে শুরু করলো। দেখ দেখ দোস্ত, ভাবি এইদিকেই আসছে। কলি আমার সামনে এলো। ভালো আছেন? আমি তো ভালো আছি, কিন্তু আপনি ভালো আছেন তো নাকি?
মানে? না, আজকে এত ভালো ব্যবহার করছেন, কাহিনী কি? আসলে ওই দিন আপনি চলে আসার পর বাবা আমাকে অনেক বোঝালো। তার মানে আপনার বাবা বোঝালো, তাই এত ভালো ব্যবহার করছেন? না হলে আবার আগের মতো খারাপ ব্যবহার করতেন? না না, আসলে আমিও আমার ভুল বুঝতে পেরেছি। ভালো। এরপর থেকে এমনটা আর কারোর সাথে দয়া করে করবেন না। মেয়েদের শান্ত থাকলেই ভালো লাগে, ও শৃঙ্খল নয়। ব্লা ব্লা ব্লা। আরো জ্ঞান ঝালাম ওর উপর। আমার কথা শেষে, জি, তাহলে কি আমরা বন্ধু হতে পারি? জি অবশ্যই। কলি আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমরা হ্যান্ডশেক করলাম। আচ্ছা আমরা যাই, আমাদের ক্লাস আছে। হ্যাঁ। ওখান থেকে চলে আসার পর, ওরে শালার, ভাবির উপর কি জ্ঞানই না ছাড়লি। হয়, তোর জ্ঞানে জ্ঞানী হয়ে ভাবি তোর সাথে বন্ধুত্বও করে ফেললো। দেখতে হবে না আমি কি জিনিস? হয় হয়, তুমি তো পুরোই চাইনিজ মাল, শুধু দেখাও আর দেখাও, ভেতরে পুরোই ফাঁকা। ওই ওই, আমি কিন্তু তোদের সিনিয়র, একটু সম্মান ভিক্ষা দে আমারে ভাই। সিনিয়র, তোর পকেটে রাখ হারামি, নইলে মুখে কচু পাতা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা চল। তারপর সবাই ক্লাসের দিকে গেলাম, কিন্তু ক্লাসে গিয়ে দেখি জ্ঞান চলতেছে। কারণ এটা বোঝার জন্য আরেকটু ভেতরে গেলাম। ভেতরে গিয়ে দেখি দুই দল ছেলের মাঝে কথা কাটাকাটি হচ্ছে। আমরা দাঁড়িয়ে শুনতে লাগলাম। তুই টাকা নিছস কিন্তু আমার মাল দিতে পারবি না, এত বড় সাহস তোর? তোকে বলছি এখন দিতে পারবো না, কিন্তু পরে দেব। কালকে থেকে ভাইয়ের কোনো খোঁজ খবর পাইতেছি না। তোর ভাইয়ের খোঁজ দিয়ে আমি কি করব? আমার মাল চাই বেশ। ভাই দেখ, আমাকে শফিক ভাই সব মাল সাপ্লাই দেয়। এখন কালকে রাত থেকে তার কোনো খোঁজ খবর পাচ্ছি না, তার মোবাইলও বন্ধ। আমি জানি না, আমি সকালে নেশা পাই নাই, আমার মাথা ঠিক নাই। সন্ধ্যার মধ্যে যদি মাল না পাই তাহলে তোরে আমি দেখা নিমু। তারপর সবাই যে যার জায়গায় চলে গেল। তার মানে এখানে এতক্ষণ ড্রাগসের আদান প্রদান নিয়েই সমস্যা হচ্ছিল, কিন্তু শফিক থেকে সেটা আগে খুঁজে বের করতে হবে। এই শফিকই ফরেস্ট্রিতে ড্রাগসের সাপ্লাই দেয়। আমরা চুপচাপ ক্লাসে বসে গেলাম। খানিকক্ষণ পরেই ক্লাস আরম্ভ হলো। কয়েকটা ক্লাস করে সবাই ক্যান্টিনে চলে আসলাম নাস্তা করার জন্য। সবাই বসে নাস্তা করছিলাম আর কথা বলছিলাম। তখন দেখি কলি ও তার বান্ধবীরা ক্যান্টিনে ঢুকলো। কলি নাস্তা নিয়ে টেবিলে বসার সময় আমাকে দেখে, দোস্ত, তোরা বস, আমি একটু আসি। কি রে, কই যাস? আসতেছি। কলি নাস্তা নিয়ে আমার টেবিলের সামনে আসলো। হাই। আরে ভাব, শালার মুখটা আমি চেপে ধরলাম, নাহলে আজকে মান সম্মান সব খেত। হাই। আমি কি এখানে বসতে পারি? হ্যাঁ অবশ্যই, সাইমন আমার পাশ থেকে উঠে গিয়ে অন্য জায়গায় বসে। কিন্তু এখানে বসতে হবে। কলি একটু হাসি দিয়ে আমার পাশে বসলো। তোমার ফ্রেন্ডসরা তো ওইদিকে বসা, তাহলে এখানে কেন? কেন, তুমিও তো বন্ধু। বাহ, আপনি থেকে ডিরেক্ট এখন তুমি। বন্ধু যেহেতু হয়েছ, তাহলে তুমি ডাকতে সমস্যা কোথায়? না কোনো সমস্যা নেই। তারপর সবার সাথে করে পরিচয় করে দিলাম। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর, আচ্ছা আমরা যাই তাহলে, আমাদের একটা কাজ আছে। ওই চল। শোনো, হুম। বিকালে ফ্রি আছো? কেন? এমনি আছো? হ্যাঁ হ্যাঁ, তুমি যে সময় বলবে মেঘ সে সময় ফ্রি। তোমার নাম্বারটা একটু দাও তো। নাম্বার? কেন, দিলে সমস্যা নাকি? না নাও, 018792657। আচ্ছা, কল দিব। ওকে। তারপর সবাই ক্যান্টিন থেকে চলে এলাম বাসায়। যাওয়ার রাস্তায়, মাইয়া আমাগো ভাইয়া ডাকে, আমাগো আপনি আপনি বলে, আর ইমনকে তুমি। আবার নাম বড় নিয়েছে, বিকেলে দেখাও করবে নাকি? এটাকেই বলে ভালোবাসা। দেখতে হবে না তোদের ভাবি বলে কথা। সবাই বাসায় আসলাম। এসে ফ্রেশ হয়ে খেয়ে একটু বিশ্রাম নিয়ে গেলাম সেই জঙ্গলের পরিত্যক্ত বাড়িটায়, যেখানে লোকটাকে আটকে রেখেছিলাম। পৌঁছে দেখি লোকটা এখনো বেহুশ হয়ে আছে। মেহবুব লোকটার মুখে পানি ঝাপটা দিল। দূরে তার জ্ঞান ফিরল। আমি একটা চেয়ার নিয়ে তার সামনে বসলাম। লোকটা চোখ মেলে আমাদের দেখে ভয় পেল। একটু পেছনে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু হাত পা বাঁধা, তাই আর পারলো না। ভাই আপনি কে? মানুষ। আমি কি করেছি ভাই? আমি তো আপনাদের চিনি না, তাহলে আমার সাথীদের মেরে ফেলেছেন কেন এবং আমাকে ধরে এনেছেন কেন? তুই কি করিসনি? মানে কি বোঝাতে চেয়েছিস? তুই নিষ্পাপ, কোনো অন্যায় করিসনি। আমাদের সাথে কিছু না করলেও অন্যান্য নিরীহ মানুষ তো ছাড়িস নেই, আর সেই মানুষদের পক্ষ থেকে তোর খেদমত করার জন্যই আমরা এসেছি। আচ্ছা মেহবুব, ওর হাতের বাঁধনটা খুলে দিত। মেহবুব খুলে দিল। এখন বল তোর নাম কি, আর তোদের এই ব্যবসার গডফাদারটা কে? আমার নাম সাফিক। তার মানে সকালে ছেলেগুলি যে সাপ্লায়ারের কথা বলছিল এই সেই শফিক? এবার বল তোদের বাপকে। জানি না। সাথে সাথে মেহবুব দিল একটা লাথি।
সাকিব আর সাইমন পাশে পড়ে থাকা গাছের টুকরা দিয়ে এলো পাথরে মারা শুরু করে দিল। ভাই ভাই ভাই, সত্যি বলছি আমি জানি না ভাই। তোরা একটু থাম। আচ্ছা মানলাম তুই কিছু জানিস না, তাহলে তোদের এই ব্যবসা চলতো কিভাবে? আমি পানি খাবো। সাকিব পানি দিল। পানি খাওয়ার পর এবার বল। ভাই আমাদের বসকে আমরা কেউ দেখিনি। শালা মিথ্যে বলতেছে। বলে সাকিব দিল এক লাথি। ভাই সত্যি বলছি। তাহলে তোরা কিংবা সে তোদের সাথে যোগাযোগ করতে কি? চিঠির মাধ্যমে রহিম ভাইয়ের কাছে চিঠি আসতো, সেই চিঠিতে সব কিছু মানে কি কি করতে হবে তা লেখা থাকতো। আর ড্রাগস পেটি কোথায়? কুরিয়ারের মাধ্যমে আসতো। কুরিয়ার বয় কি প্রতিবারই একজনই আসতো? না, দুইজনের চেহারার বিবরণ দে। আর মেহবুব, তুই স্কেচটা তৈরি করে ফেল। মেহবুব ছবি আঁকতে শুরু করলো। মেহবুব আবার একজন চিত্রশিল্পী। কিছুক্ষণ পর স্কেচ তৈরি হয়ে গেল। আমি কুরিয়ার সার্ভিসের নাম জেনে সবাইকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে হাত পা বেঁধে ফেললাম। সবকে ওখানে রেখে আমরা সেই কুরিয়ার সার্ভিসের অফিসে গেলাম। গিয়ে সোজা ম্যানেজারের কাছে গিয়ে সব স্টাফদের আমার সামনে আনতে বললাম। সবাই আসলো, কিন্তু ছবির সাথে কারোর চেহারাই মেলছে না। তারপর মেহবুব ম্যানেজারকে ছবি দুটো দেখালো। এই ছবিগুলো দেখেন তো, এরা কি আপনার এখানে জব করে? না স্যার। কি বলেন? এরা তো আপনার কোম্পানির হয়ে ডেলিভারি দেয়। তা কিভাবে হয় স্যার? এদের তো কখনো দেখিনি। এরা তো এখানে জবও করে না। আচ্ছা, নেক্সটে যদি এদের কাউকে কোনো স্থানে দেখে থাকেন তাহলে আমাদের ইনফর্ম করবেন। এ নিন আমার কার্ড। জি স্যার। আমরা বাইরে চলে আসলাম। ওই শফিক শালা মিথ্যে বলছে, এখন গিয়ে 3rd ডিগ্রি দিলে সব বলে দিবে। এখন না, ঘুমের ইঞ্জেকশন দেওয়ার ফলে এখন আর ওকে কিছু জিজ্ঞেস করা যাবে না। যা করার কালকে করা হবে। তারপর সবাই বাসায় চলে এলাম। বাসায় এসে মোবাইলটা বের করে দেখি 54টা মিসড কল, তাও আবার একটা অপরিচিত নাম্বার থেকে। তাই ব্যাক করলাম। কল দেওয়ার সাথে সাথেই পিক করা হলো। ওপাশ থেকে কোনো কথা বলছে না। হ্যালো, কে বলছেন? কোনো কথা নেই। আজব তো, আপনি কথা বলছেন না কেন? ওপাশ থেকে। আমি ফোন রাখছি। ওপাশ থেকে এতগুলো ফোন দিলাম, ধরলে না কেন? আমি একটু ব্যস্ত ছিলাম আর আমার ফোন সাইলেন্ট ছিল। আপনি কে? আমি কলি। ও তুমি, কেন কল দিয়েছিলে? আজকে বিকেলে আমাদের কোথাও যাওয়ার কথা ছিল না? ও সরি, আমি আসলে একটু ব্যস্ত ছিলাম যে। হয়েছে, আর মিথ্যে বলতে হবে না। সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, কালকে ভার্সিটিতে যাবে? হ্যাঁ। কি করো এখন? এইমাত্র বাসায় এলাম, এখন ফ্রেশ হতে যাব। পরে কথা হবে, বাই। আচ্ছা। ফোনটা রেখে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে সবাই খাওয়া খেয়ে কিছুক্ষণ আলোচনা করে যে যার রুমে ঘুমাতে গেলাম। সকালে প্রতিদিনের মতো ওই উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সবাই বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। আজকে সবাই একটু তাড়াতাড়ি এলাম। এসে সবাই ক্যাম্পাসটা পর্যবেক্ষণ করতে লাগলাম। সবাই হাঁটছি, তখন পেছ থেকে কেউ একজন আমাকে ডাক দিল। পেছনে ফিরে দেখি কলি। হ্যালো ভাইয়ারা, ভালো আছেন? হ্যাঁ বোন ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো। চলো কোথায়? আমার সাথে। কেন? কালকে বিকেলে আমার সাথে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওনি, এখন যাবে। এই কালকে একটু ব্যস্ত ছিলাম। হ্যাঁ বোন, কালকে আমরা একটু জরুরি কাজে গিয়েছিলাম। তাহলে এখন চলো। এখন না, পরে। দেখেছেন ভাইয়া, এখনো যেতে যাচ্ছে না। যা শালা, দেখ বোন কত করে বলছে। কিন্তু আরে তুই যা তো, এদিকে আমরা আছি। কি আর করার, বন্ধুদের বিদায় দিয়ে আমি জিপে উঠলাম, কিন্তু কলি দাঁড়িয়ে আছে। কি হলো, গাড়িতে ওঠো। না, আমরা রিকশায় যাব। গাড়িতে কেন নয়? আমার রিকশায় যেতে ইচ্ছে করছে। আচ্ছা চলো। তারপর কলি একটা রিক্সা ডাক দিল। কলি উঠে বসলো, কিন্তু আমার কেমন জানি লাগছে, কারণ এর আগে আমি কখনো রিক্সায় কোনো মেয়ের সাথে উঠিনি। আমি দাঁড়িয়ে আছি। কি হলো, ওঠো। হ্যাঁ হ্যাঁ উঠছি। আমিও রিক্সায় উঠে বসলাম, কিন্তু কলির শরীর আমার সাথে লেগে আছে। আমার একটু কেমন কেমন লাগছে, তাই আমি একটু সাইডে চেপে বসলাম। কি হলো, এভাবে ওইদিকে চেপে বসে আছো কেন? পড়ে যাবে তো। না ঠিক আছে। কোচু ঠিক আছে। বলে কলি আমার হাত ধরে তার দিকে টেনে নিয়ে বসালো। রিক্সা চলছে, দুজন দুজনের গায়ের সাথে ধাক্কা খাচ্ছি। কারো মুখে কোনো কথা নেই। একরকম অদ্ভুত ফিলিংস কাজ করছে দুজনের মধ্যে। এর আগে এরকম কোনোদিন অনুভব করিনি। কিছুক্ষণ পর আমরা একটা পার্কের সামনে পৌঁছালাম। কলি রিক্সা থেকে নামলো, আমিও নেমে ভাড়া মেটালাম। চলো। আমরা এখানে কেন আসলাম? প্রেম করতে। মানে? এমনি ঘুরতে আসলাম। আচ্ছা চলো, ওই দিকটাই যাই, ওই দিকে ফাঁকা আছে। চলো। খালি জায়গায় গেলাম। সেখানে একটা বেঞ্চেতে বসলাম আমরা। হঠাৎ পাশের ঝোপের দিকে চোখ গেল। তাকে দেখি দুজন প্রেমিক প্রেমিকা রোম্যান্স করছে। এটা দেখার পর কলি আমার দিকে তাকালো। আমরা দুজনে প্রচন্ড লজ্জা পেলাম এবং সেখান থেকে উঠে গিয়ে লেকের পাড়ে হাঁটা শুরু করলাম। জানো ইমন, আমার মা সেই ছোট্টবেলাতেই মারা যায়। তখন
আমি মাত্র ক্লাস 2তে পড়ি। তারপর বাবাই আমাকে বড় করে। আমার কথা চিন্তা করে বাবা আর তৃতীয় বিয়ে করেনি, কিন্তু তার চাকরির কারণে আমাকেও তেমন একটা সময় দিতে পারেনি। বলা যায় আমি একা একাই বড় হয়েছি। মা না থাকায় বাবাও আমায় সকল ইচ্ছে পূরণ করে। তাই হয়তো আমি একটু জেদি স্বভাবের। সেই দিন থানায় তোমার বলা কথাগুলো সারা রাত ভাবনা চিন্তা করি এবং নিজের ভুল বুঝতে পারি। কথাগুলো ভাবতে ভাবতেই তোমাকে নিয়েও ভেবে ভেবে রাত পার করে দিই। এখন সব সময় শুধু ভাবনাই আমার মাথাটাকে ক্রাশ করে রেখেছে। কলি অন্যদিকে তাকিয়ে কথাগুলো বলছে, তার চোখে হালকা পানির আভা দেখা যাচ্ছে। এবার সে তার ব্যাগ থেকে একটা গোলাপ বের করে আমার সামনে ধরলো। কলি আবার বলতে শুরু করলো, এটাকে তুমি কি বলবে জানি না, কিন্তু আমার মন বলছে এটা ভালোবাসা। হ্যাঁ ইমন, আমি তোমাকে ভালোবাসি। কলি আমার দিকে ফুল বাড়িয়ে তাকিয়ে আছে, আর আমি তাকিয়ে আছি তার হালকা ভেজা চোখের দিকে, যে চোখেই তার অনুভূতিগুলোর জানান দিচ্ছে। আমার কোনো সারা শব্দ না পেয়ে কলি আবার বলল, আমি তোমাকে ভালোবাসি ইমন। কিন্তু তুমি কি আমার সম্বন্ধে কিছু জানো? আমি কে কিংবা কি আমার পরিচয় না জেনে কিভাবে আমাকে ভালোবাসতে পারলে? আমি যদি তোমার যোগ্য না হই তখন কি করবে? ভালোবাসা কোনো দিন যোগ্যতা দিয়ে হয় না। আর তোমার পরিচয় যাই থাকুক না কেন, আমি তোমাকে ভালোবাসি। কলি এখন আমার দিকে ফুল বাড়িয়ে দাঁড়িয়ে আছে। আমি ফুলটা না নিয়ে সোজা তাকে জড়িয়ে ধরলাম। ভালোবাসি আমিও। তারপর আরো কিছুক্ষণ ঘুরে কলিকে তার বাসায় নামিয়ে দিলাম এবং বন্ধুদের কল দিলাম, কে তোরা কই? ক্যাম্পাসে দোস্ত। আচ্ছা আমি আসতেছি। তারপর ক্যাম্পাসের দিকে গেলাম। কিরে কি খবর? খবর তো তোর কাছে। কিরে কিছু হলো? কেমন হলো ঘোরাফেরা? দোস্ত সেই একটা খুশির খবর আছে। কে? কলি কিন্তু এখন থেকে তোদের ভাবি। কলিকে তো এমনিতেই আমরা ভাবি মানি। কিন্তু আজকে থেকে বেশি মানবি। মামা, কাহিনী কি? আজ এত উঠতেছোস কেন? আজকে কলি মেয়ে হয়ে আমাকে আগে প্রপোজ করেছে। কথাটা বলার সাথে সাথে শালা সবাই একসাথে ও হো বলে চিল্লারি শুরু করলো। সত্যি? হয় ভাই। চল তাহলে কোথায়? রেস্টুরেন্টে। কেন? বোঝো না, প্রেমিক মানুষ। এখন আমাদের ট্রিট দিবি তুই। আচ্ছা চল। ভাবিকে কল দিয়ে আসতে বল। একটু আগেই তো ওকে বাসায় নামিয়ে দিয়ে আসলাম, এখন আবার? তো কি হয়েছে? আমরা সেলিব্রেশন করব ভাবিকে বাদ দিয়ে, তা কি করে হয়? আচ্ছা ঠিক আছে। তারপর কলিকে ফোন দিয়ে বাসার সামনে দাঁড়াতে বললাম। এখন? হ্যাঁ একটু কাজ আছে। আচ্ছা তাড়াতাড়ি আসো, খুব খিদা লাগছে। তুমি দাঁড়াও, আমি 10 মিনিটের মধ্যে আসছি। আজকে সবাই একসাথে লাঞ্চ করব। আচ্ছা জলদি আসো। কলির সাথে কথা বলে সবাই জিপে উঠলাম। আমি ড্রাইভার সিটে, মেহবুব এসে আমার পাশে বসলো। ওই তুই এখানে বসতেছিস কেন? তো কোথায় বসবো? পেছনে যা। পেছনে কেন? আগে তো এখানেই বসতাম। আগে তোর ভাবি ছিল না, এখন তোর ভাবি আছে, এখানে কলি বসবে। বুঝছি ভাই বুঝছি, শালা দুনিয়া স্বার্থপর। বউ পাইয়া বন্ধুকে ভুইলা গেলি। কি করবো ভাই, তোর ভাবি বলে কথা। মেহবুব পেছনে গিয়ে বসলাম। তারপর কলির বাসার সামনে গেলাম এবং ওকে পিক করে সোজা রেস্টুরেন্টে চলে এলাম। তাই সবাই এখানে? আর বলি আর না ভাবি, আপনাদের নতুন প্রেম একটু সেলিব্রেশন তো দরকার, তাই না? মেহবুব ভাবি ডাকায় কলি একটু লজ্জা পেল। জানেন ভাবি, ইমন কিন্তু আপনাকে সেই দেখার পরে আপনার প্রেমে ডুব খাচ্ছিল, কিন্তু বেচারার মেয়েদের থেকে একটু অ্যালার্জি আছে তো, তাই বলতে পারেনি। স্যামনের কথা শুনে কলি আমার দিকে তাকালো। ও, তলে তলে এত দূর, কিন্তু আমি জানতেই পারলাম না। সরি। তারপর সবাই একসাথে লাঞ্চ করলাম। লাঞ্চ করার পর কলির বাসার সামনে থেকে নামিয়ে দিলাম। যাওয়ার সময়, সাবধানে যেও, আর বাসে পৌঁছে ফোন দিও। তারপর সবাই ওখান থেকে চলে গেলাম সেই পুরনো ভাঙা বাড়িটায়, যেখানে সবাইকে বন্দি করে রেখেছিলাম। গিয়ে দেখি এখনো ঘুমাচ্ছে। সাকিব গিয়ে পানি মেরে ঘুম থেকে তুললো এবং হাত পায়ের বাঁধন খুলে দিল, কিছু খাওয়ারও দিল খেতে। সবাইকে সেই কালকে থেকে আটকে রেখেছি, এখন পর্যন্ত কিছুই খেতে দেওয়া হয়নি। তাই সে খাবার পেয়ে তাড়াতাড়ি খাওয়া শুরু করলো। খাওয়া শেষ করার কিছুক্ষণ পর একটা লাঠি দিয়ে ওর সামনে গেলাম। কিরে এখন কেমন লাগছে? চল তো আর একটু খাতিরদারি করি বলে দিলাম উড়ুর উপর একটা বাড়ি। ভাই ভাই ভাই, মারছেন কেন ভাই? মারছে কোথায়? কাল যে আমাদের ভুল তথ্য দিয়েছিলি তাই। ও তোর খাতিরদারি করছে। না ভাই, আমি সত্যি বলছি সব। তাহলে সেই কুরিয়ার সার্ভিসের ম্যানেজার বলল যে তোর বলা লোকগুলো নাকি সেখানে চাকরি করে না। ভাই আমি সত্যিই বলছি, ওই দুজন আমাকে মাল দিয়ে যেত। আচ্ছা তোর চিঠি কখন আসার কথা ছিল?
সন্ধ্যায় ভাই। এবার যদি তোর দেওয়া তথ্য ভুল হয় তাহলে তোকে আমি জাহান্নাম দেখে ছাড়বো। সত্যি ভাই, এই যে কসম। এরপর মেহবুব শফিককে আবার ঘুমের ইঞ্জেকশন দিয়ে হাত পা বেঁধে রাখলো এবং আমরা সবাই সেই চায়ের দোকানে চলে এলাম যেখানে চিঠি আসার কথা ছিল। প্রায় 1 ঘন্টা হতে চললো, আমরা এখানেই বসে আছি, কিন্তু চিঠি আসার কোনো নামগন্ধ নেই। আমরা চা খাচ্ছিলাম, হঠাৎ একটা লোককে দেখলাম। আরে এটা তো আমাদের ভার্সিটির ইংরেজি ফ্যাকাল্টির পিয়ন। সে আমাদের চিনতে পারেনি, কিন্তু আমি ঠিকই চিনেছি। তার মানে এই চিঠি আমাদের পিয়নই দেয় এবং সে ওই অপরাধের সাথে জড়িত। আমরা দূরে দাঁড়িয়ে রইলাম। পিয়ন গিয়ে যে দোকানদারের চিঠিটা দিতে যাবে তখন মেহবুব পেছন থেকে তার কাঁধে হাত দিল। পিয়ন চিনতে না পারায়, কে ভাই? তোর জম ভাই, আপনি কে? শফিকের বাপ। কোন শফিক? ওই যে তোর সাথে ধান্দা করে সেই শফিক। এবার পিয়ন বুঝতে পারলো। বুঝতে পেরেই মেহবুবকে ধাক্কা মেরে দিল দৌড়। আমরাও পেছনে ধাওয়া করতে শুরু করলাম। এক পর্যায়ে সামনে হাইওয়ে চলে আসে। পিয়ন আমাদের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে রাস্তা পার হতে যাচ্ছিল, তখনই একটি ট্রাক আসলো এবং পিয়নের উপর দিয়ে চলে গেল। আমরা দৌড়ে তার কাছে গেলাম। স্যামন অ্যাম্বুলেন্স করে দিল। এদিকে পিয়নের কাছে এসে দেখি অবস্থা খারাপ। জীবনে তো অনেক পাপ করেছিস, এখন মৃত্যু শয্যায় এসে অন্তত সত্য কথা বলে কিছু পাপ কমিয়ে যা। এইসবের পেছনে কে? আমাদের ভার্সিটি ইংরেজি ডিপার্টমেন্ট। আর কিছু বলতে পারলো না, তার আগেই তার দেহটা নিস্তর হয়ে গেল। হাত দিয়ে দেখি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। বুলশিট, শেষ পর্যন্ত জানতেই পারলাম না। দেখ তো চিঠিটায় কি আছে। চিঠিটা বের করে দেখি সেখানে লেখা, ডেলিভারি পরে হবে, আগে এসআইয়ের মেয়েকে শেষ করে দে আজকের মধ্যে। আমি 2 জন লোক পাঠিয়ে এসছি, ওরা না পারলে তুই করিস কাজটা। ও সিট, তার মানে ভাবির উপর এখন খুব বিপদ। হ্যাঁ, আর এই সব কিছু করাচ্ছে আমাদের ইংরেজি ডিপার্টমেন্টেরই কেউ। পিয়নের লাশটিকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিয়ে কোলের বাবাকে ফোন দিলাম। মিস্টার রহমান বলছেন। হ্যাঁ, আপনি কে বলছেন? আমাকে চিনবেন না, যা বলছি তা মনোযোগ দিয়ে শুনুন। আপনার মেয়ের এখন খুব বিপদ, তাকে মারার জন্য লোক লাগানো হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ নিন এবং তার সাথে পুলিশ গার্ড দিন। আপনি কে বলছেন? আমাকে চিনবেন না, যা বলছি তাই করুন। আর কলিকে একা কোথাও বের হতে দেবেন না। হ্যাঁ হ্যাঁ। ফোনটা রাখলাম। একটু পর আবার ফোন আসলো। দেখি এটা কলের নাম্বার। কি খবর? তোমার খবর তোমার কাছে রাখো, আগে বলো এতক্ষণ কার সাথে কথা বলছিলে? কেন, রাগ হচ্ছে বুঝি? ঠিক তা না, তবু। একটা বন্ধুর সাথে কথা বলছিলাম। ও, তা তোমার আশেপাশে এত শব্দ কেন? কোথায় তুমি? বাইরে। রাত 8:30 বাজে আর তুমি এখনো বাহিরে? বন্ধুদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম, এই আর কি। অনেক আড্ডা হয়েছে, এবার বাসায় যাও। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আমাকে কল দাও। যথাজ্ঞা মহারানী। এখন তাড়াতাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। তারপর সবাই বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে কলিকে কল দিয়ে ডিনার করতে বললাম এবং আমরাও ডিনার করলাম। ডিনারের পর কলি আবার কল দিল। ডিনার হয়েছে? এই তো মাত্র করলাম। তোমার হয়েছে? হ্যাঁ সাহেব, হয়েছে। তা কি করো? এই তো সাথে দাঁড়িয়েছি। তুমি? শুয়ে আছি। আরো অনেক কথা বললাম। পাখি, হুম। সবসময় সাবধানে থাকবে, তোমার কিন্তু অনেক বিপদ। আর কোনো সমস্যা হলে কিংবা কাউকে সন্দেহ হলে আগে আমাকে জানাবে, কেমন? আমার আবার কিসের বিপদ? ও তুমি বুঝবে না, আর ঘর থেকে বের হবে না। কোনো স্থানে যাওয়ার প্রয়োজন হলে আমাকে বলবে, আমি নিয়ে যাব। হিমন, কি হয়েছে? তোমার কথা শোনার পর একা একা ঘুমাতে ভয় করছে, তুমি তাড়াতাড়ি আসো। চুপ, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। প্লিজ একটু সিরিয়াস হও, তোমার কিছু হলে আমার কি হবে? ওরে আমার সাহেব রে, কত ভালোবাসে আমাকে। প্লিজ, সবসময় দুষ্টুমি ভালো লাগে না। আচ্ছা, আমি সিরিয়াস হলাম। এবার খুশি তো? হ্যাঁ, আর কালকে সকালে ভার্সিটিতে যাওয়ার সময় আমাকে ফোন দিও, আমি তোমাকে পিক করে নিয়ে যাব। আচ্ছা। তারপর আর একটু কথা বলে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে সবাই নাস্তা করে তৈরি হয়ে নিলাম এবং কলিকে ফোন দিলাম। তৈরি হয়েছো বাকি? হ্যাঁ, আর একটু বাকি। আচ্ছা, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমি আসতেছি। আচ্ছা। কলির সাথে কথা বলে আমরা বেরিয়ে পড়লাম ওদের বাসার উদ্দেশ্যে। সেখান থেকে কলিকে পিক করে সবাই ভার্সিটিতে যাব। কিছুক্ষণের মধ্যেই ওদের বাসার সামনে পৌঁছে গেলাম। কালকে ফোন দিয়ে বলার পর ভালোই সিকিউরিটির ব্যবস্থা করছে দেখি শ্বশুরমশাই। বাসার সামনে এসে কলিকে ফোন দিলাম। একটু পর ও রাগ করতে করতে বাইরে এলো, সাথে ওর বাবা ও আরো 2জন পুলিশ। মা, তুই আমার কথা শোন। না বাবা, এখন ভার্সিটিতেও কি গার্ড নিয়ে যেতে হবে? আমি পারবো না। দেখ মা, তোর এখন খুব বিপদ। থাক বিপদ, তবুও গার্ড নিয়ে ভার্সিটিতে যেতে পারবো না আমি। ওদের কথা শুনে আমি তাদের কাছে গেলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি ইমন না?
জি আঙ্কেল, আর কালকে আমি আপনাকে ফোন দিয়ে বলেছিলাম কালকে যে বললে। আপনাকে পরে সব খুলে বলবো, আর কলি আমার সাথে থাকলে কোনো গার্ড লাগবে না। আঙ্কেল কিছু ভাবলো, তারপর কলিকে আমার সাথে যেতে দিল। কলিকে নিয়ে গাড়ি দিয়ে উঠলাম। মেহবুব বললো, কেমন আছেন ভাবি? ভালো ভাইয়া, আপনারা? ভালো। তুমি বাবাকে কালকে ফোন দিয়ে কি বলেছিলে? পরে বলবো তোমাকে। আচ্ছা। তারপর সবাই ভার্সিটিতে এলাম। আজকে আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, এই ক্লাসটা করেই আমরা ঘুরতে যাব। আচ্ছা মেহবুব, তোরা এদিকটা দেখ, আমি আসতেছি। ঠিক আছে। চলো। কোথায়? কেন, তোমার ক্লাস আছে না? হ্যাঁ। তুমি যাচ্ছ কোথায়? তোমার সাথে ক্লাসে যাব। কেন? তোমার সেফটির জন্য। আমাকে নিয়ে গেলে কোনো প্রবলেম হয় নাকি? দূর না, আরো মজা হবে। চলো তাহলে। এরপর আমি কলির সাথে তাদের ক্লাসে গেলাম এবং একসাথে বসলাম। ক্লাস শেষে আমি আর কলি বের হয়ে মেহবুবদের ফোন দিলাম, ওরাও আসলো। সবাই একসাথে ক্যাম্পাসের একটা গাছের নিচে বসে আড্ডা দিচ্ছিলাম। গেটের দিকে তাকিয়ে দেখি একটা বাইকে দুজন মাস্ক পরা লোক ক্যাম্পাসে ঢুকতেছে, কিন্তু এই গরমে কেউ মাস্ক পরবে কেন? আমার কাছে সন্দেহ হলো। একটু পর বাইক থেকে একজন নামলো এবং আমাদের দিকে আসছিল। লোকটা তার পেছনের দিকে হাত দিয়ে পিস্তল বের করলো এবং কলির দিকে তাক করলো। কলি আমার দিকে ফিরে বসা, আর লোকটা কলের পিছনে। দূরে দাঁড়ানো লোকটা পিস্তল লোড করতেছে। তখনই আমি আমার কোমর থেকে রিভলভার বের করতেই ততক্ষণে ঠাস, আমি শুট করলাম। সব আমার দিকে তাকিয়ে আছে। কলিও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ভার্সিটির পুরো চোখ কেন্দ্র আমার দেখে। লোকটা গুলি খেয়ে মাটিতে পড়ে রইলো। অন্যজন সাথে সাথে বাইক নিয়ে পালালো। মেহবুবরা দৌড়ে গাড়ি নিয়ে চলে গেল সেই বাইকওয়ালার পেছনে। আমি কলিকে জড়িয়ে ধরলাম। কিছু হয়নি, তুমি ঠিক আছো তো বাকি? কোনি কোনো কথা বলছে না। আমি কলিকে ভালো মতো দেখলাম, না কলি কিছু হয়নি। তারপর গেলাম লোকটার কাছে, গিয়ে মাস্কটা খুলে দেখি শফিক। যে দুটোর বর্ণনা দিয়েছিল তাদের মধ্যে একজন। তাড়াতাড়ি নার্স চেক করে দেখলাম বেঁচে আছে কিনা, কিন্তু না, স্পট ডেড হয়ে গিয়েছে। চারিদিকে তাকিয়ে দেখি সবাই ভয় পেয়েছে এবং আমাদের দিকে তাকিয়ে আছে। কলির দিকে তাকিয়ে দেখি ও এখনো ঘটনা আকস্মিকতায় অবাক হয়ে আছে। আমি আবার কলির কাছে গেলাম, বাকি তুমি ঠিক আছো তো? কলি কোনো কথা নেই, আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভয় নেই, কিছু হয়নি। কলি কোনো কথা বলছে না, শুধু ছল ছল চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি কলিকে আমার বাহুডোরে জড়িয়ে ধরলাম। আশেপাশে ভিড় জমে আছে। একটু পরে কলি আমার কাছ থেকে নিজেকে ছাড় নিল। কি হয়েছে পাখি? তুমি কে? আর তোমার কাছে এই অস্ত্র এলো কেমনে? সব বলবো তোমাকে, আগে তুমি শান্ত হও। বলে ওর হাতটা ধরলাম। কলি ওর হাতটা ছাড়িয়ে নিয়ে, আগে বলো তোমার কাছে এই অস্ত্র এলো কিভাবে? ততক্ষণে পুলিশও চলে এলো ভার্সিটিতে। ভার্সিটির কিছু দূরেই পুলিশ স্টেশন, তাই পুলিশ আসতে বেশি সময় লাগলে না। পুলিশ এসে কিছু লাশের কাছে গেল এবং কলির বাবা মানে এসআই রহমান আমাদের কাছে এলো। কলির বাবা আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকালো, কারণ তখন রিভলভারটা আমার হাতে। ওইগুলো কি ইমন? কিছুক্ষণ আগেই বাইকে দুজন মাস্ক পরা লোক আসলো এবং একজন নেমে আমার পাখিকে শুট করতে যাচ্ছিল। তার আগেই আমি খেল খতম করে দিয়েছি। কিন্তু তোমার হাতে অস্ত্র কেন? ততক্ষণে মেহবুবরাও চলে এলো। না দোস্ত, এই শালারে ধরতে পারিনি। বুলশিট, ওটাকে ধরতে পারলে আসলটার কাছে যাওয়া যেত। আর যেটাকে শুট করলাম সেটা সবাইকে বর্ণনা দেওয়া দুজনের মধ্যে একজন। তার মানে ওই বাইকারটা অন্যজন ছিল? হ্যাঁ আঙ্কেল, এতক্ষণ আমাদের কথা শুনছিলেন। আমি জানি না তোমার কিসের কথা বলছো, কিন্তু আইন হাতে তোলার অপরাধে ইমন তোমাকে গ্রেপ্তার করা হলো। অফিসার, আপনার মাথা ঠিক আছে? আপনি কাকে গ্রেপ্তার করছেন আপনি জানেন? আইনের চোখে ইমন খুনি, তাই তাকে গ্রেপ্তার করা হলো। আমি কলির দিকে তাকালাম, দেখি কলি আমার দিকে তাকিয়ে কান্না করছে। পুলিশ আমার হাত থেকে যখন রিভলভারটা নেবে এবং হ্যান্ডকাপ পরাবে, তখন, ওয়েট অফিসার, আই এম ইউর নিউ কমিশনার মিস্টার ইমন আহমেদ অ্যান্ড দিস ইজ মাই আইডি কার্ড। আঙ্কেল কার্ডটা হাতে নিয়ে দেখলেন এবং দেখার সাথে সাথে আমাকে স্যালুট দিলেন। তার সাথে বাকি পুলিশরাও আমাকে স্যালুট দিলেন। আঙ্কেলের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, সেও অবাক হয়ে গিয়েছে। সবাই স্যালুট দেওয়ার সাথে সাথে কলি দৌড়ে এসে আমাকে তার বাবার সামনে জড়িয়ে ধরলো, আরো জোরে কান্না করতে লাগলো। এটা দেখে আঙ্কেল একটু হাসি দিলেন এবং লাশের কাছে চলে গেলেন। কিছু হয়নি পাখি, তুমি কান্না করছো কেন? আমি আমি মনে করেছি তুমিও মনে হয় তাদের মধ্যে একজন। না বাকি কিছু হয়নি, থাক আর কান্না করিও না। চলো আজকে সারাদিন আমরা ঘুরবো। তারপর কলির কান্নাটা ধীরে ধীরে একটু কমলো। আমি আঙ্কেলের কাছে গেলাম, গিয়ে লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিলাম। আর মেহবুবদের সবকিছু বুঝিয়ে দিয়ে বললাম কালকে থেকে কিন্তু আমরা অফিস জয়েন করব, কারণ এখন সবাই আমাদের আসল পরিচয় জেনে গিয়েছে। এবং আমি কলির কাছে চলে এসলাম। কিন্তু আমার মাথায় একটা চিন্তা কাজ করছে, জি ওরা কলিকে কেন মারতেছে। একবার ভাবছি কলিকে জিজ্ঞেস করব, আবার ভাবছি ও হয়তো এই ব্যাপারে কিছু জানে না। তার উপর আজকে ও মানসিকভাবে অনেক আঘাত পেয়েছে। তার চেয়ে বরং কালকে আঙ্কেলকে জিজ্ঞেস করব। আমি কলিকে নিয়ে সেখান থেকে চলে এলাম এবং আমরা নদীর পাড়ে আসলাম। কলিকে জিপ নিয়ে নামিয়ে জিপের সামনে উপরের অংশটায় বসলাম, দুহাত গাড়ি দিয়ে। পাখি হুম। এখনো কান্নার ভাব কাটেনি, কান্না করে চোখ নাক লাল করে ফেলেছে।
কান্নার ফলে ওর মুখটা আরো মায়াবী লাগছে। বর্ষায় বৃষ্টি হওয়ার পর যেমন প্রকৃতি তার স্নিগ্ধতাকে প্রচন্ডভাবে ফুটিয়ে তোলে, আমার পাখিটার বেলায়ও তেমনই। কান্না করে করে তার স্নিগ্ধতা, তার চেহারার মায়াকে সে প্রচন্ডভাবে ফুটিয়ে তুলেছে। আমি তো আবার কোলের প্রেমে পড়ে গেলাম। আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হতে দেবো না পাখি, ভালোবাসি তোমাকে খুব। কলির সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো। আমিও তোমাকে খুব ভালোবাসি। চলো আমরা ওই দিকটা হাঁটি। কোলে আমার হাত ধরে কাঁধে মাথা দিয়ে হাঁটছে। দুজন গিয়ে একটা গাছের নিচে বসলাম। একটা কথা বলি, বলো। তোমাকে কান্না করলো না খুব মায়াবী লাগে। আজকে দেখে তো আবারও তোমার প্রেমে পড়ে গেলাম। কান্না করলে আমাকে পেতনির মতো লাগে। আমি জানি, আর পাম দিতে হবে না। আরে পাম দেবো কেন? তুমি কান্না করলে আমার মনটা তোমার ওই চোখের ভাষায় ডুবে যায়। হয়েছে, আর বলতে হবে না। আচ্ছা এবার বলো, আমরা বিয়ে করছি কখন? তুমি চাইলে এখনই। তাহলে আর মাত্র কয়টা দিন পর আমার কাজটাও শেষ হোক, তারপর আব্বু আম্মুকে বলে একদম আমার করে নেবো তোমাকে। খলি এবার লজ্জা পেলো। আচ্ছা এবার পা দুটো সোজা করো তো। কেন? সোজা করে বসো আগে। কলি পা সোজা করে বসলো, আর সাথে সাথেই আমি ওর কোলে মাথাটা রেখে শুয়ে পড়লাম। মাথা ব্যথা করতেছে। আচ্ছা, আমি তোমার মাথা টিপে দিচ্ছি। সেখানে আর কিছুক্ষণ বসে আমরা উঠে একটা রেস্টুরেন্টে গেলাম এবং লাঞ্চ করলাম। তারপর গাড়ি নিয়ে কলিদের বাসার সামনে দাঁড় করালাম। এখানে নিয়ে এসেছো কেন? কেন মানে? তুমি এখন বাসা যাবে আর ঘুমাবে। আজকে তোমার উপর অনেক মানসিক চাপ পড়ছে। না, আমি এখন বাসায়ও যাব না, ঘুমাবো না। তাহলে কি করবে? তোমার সাথে থাকবো। দেখো জিদ করে না, আমি যা বলেছি তাই হবে। ওই সময় ক্যাম্পাসে বসে নিজেই তো বলে আজকে সারাদিন আমার সাথে থাকবে। কোন সময় বললাম? ওই দেখো, একদম মিথ্যে বলবে না। আরে তুমি ভুল শুনেছো। আমি ঠিকই শুনেছি। ও তাহলে আমিই ভুলে গিয়েছিলাম। আচ্ছা এখন যাব কোথায়? এখন তো মাঝ দুপুর। তোমার বাসায় চলো। আরে মাথা ঠিক আছে তোমার? ওটা ব্যাচেলরদের বাসা, লোকে মন্দ বলবে তো। মন্দ বলার কি আছে? বলবে আমি তোমার হবু বউ। তবুও। চলো। তার থেকে চলো আমরা আরো কিছু জায়গায় ঘুরি। কলি কোনো কথা বলো না। তারপর কলিকে নিয়ে ঘুরতে গেলাম একদম সন্ধ্যা পর্যন্ত ঘুরলাম। বাসায় যাওয়ার সময় হঠাৎই ও গাড়ি থেকে নামতে বললো। কি হয়েছে? ফুচকা খাবো। ওগুলো কোন খাবার? মানুষে খায় ওগুলা? কিন্তু আমি খাবো, এবং সাথে তোমাকেও খাওয়াবো। এখন চলো। বলেই কলি আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল দোকানের কাছে। আমি খাবো না, তুমি খাও। মামা, 1 প্লেট ফুচকা দিন তো, ঝাল বেশি দিবেন। যাক বাবা, 1 প্লেটের অর্ডার দিলো, তাহলে আমি বেঁচে গেলাম। একটু পর দোকানে ফুচকা দিলো, আমরা চেয়ারে পেতে বসলাম। দেখি হাঁ করো তো। তুমি খাও। হাঁ করো। আমি খাবো না। চুপ, একটাও কথা বলবা না। হাঁ করো। আশেপাশে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, উপায় না দেখে হা করলাম। মুখের ভেতর দিল একটা। কি ঝাল! একটা খেয়ে আমার চোখ থেকে পানি বের হয়ে গেল। কি মজা না? মজা মানে প্রচন্ড, এমন মজার জিন্দেগিতেও খাই নাই। এদিকে আমার অবস্থা বেতাল। একবার আমাকে খাইয়ে দাও। আমিও কলিকে খাই দিলাম, তারপর কলি আবার আমাকে খাই দিল। আমি আবার কলিকে খাই দিলাম। এভাবে খাওয়ার পর্ব চলতে থাকলো, আর আমার অবস্থা খারাপ হতে থাকলো। কলির দিকে তাকিয়ে দেখি ঝালে তার চোখেও পানি। খাওয়া শেষে 2 গ্লাস পানি খেলাম, কিন্তু ঝালে এখনো মুখ পড়ে যাচ্ছে। কলেরও একই অবস্থা। বিল দেওয়ার পর, ইমন, খুব ঝাল লাগছে। তোমাকে এত ঝাল দিয়ে খাওয়ার জন্য কে বলেছিল? আমার ঝাল প্রিয়। আচ্ছা, ওইদিকে চলো। বলে আমার হাত ধরে একটা বন্ধ দোকানের আড়ালে নিয়ে আসলো। এখানে আনলে কেন? ঝাল কমানোর জন্য। মানে? আর কিছু বলতে পারলাম না। তার আগে কলি আমার মাথাটা ধরে নিচু করে আমার ঠোঁটগুলো তার মুখে পড়ে নিল। প্রায় 6 মিনিট পর ছাড়লো। ছাড়ার পর আমার দিকে তাকিয়ে একটা লজ্জাজনক হাসি দিয়ে জিপের দিকে দৌড় দিল। আমি ওর পেছন পেছন গেলাম এবং গাড়ি চালাতে শুরু করলাম। সারা রাস্তায় লজ্জায় কেউ কারোর সাথে কথা বলিনি। একটু পর ওদের বাসার সামনে এলাম। কলি জিপ থেকে নামলো। সাবধানে যেও। এরপর কলি লজ্জা পেয়ে দৌড় দিল। আমিও তাকে রইলাম। ও বাসায় ঢোকার পর আমিও চলে এলাম বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে বন্ধুদের সাথে কথা বলে ডিনার করে ঘুমাতে গেলাম। কলি এখনো কল দেয়নি, আমিও দেয়নি। কেমন জানি আমার কল দিতেও এখন লজ্জা করছে। কলিরও মনে হয় আমার মতো লাগছে, তাই সেও কল দেয়নি। সারা রাত ঘুম হলো না। রাতের একদম শেষের দিকে চোখটা লেগে গেল, আর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে কানে কে যেন সুরসুরি দিচ্ছে। ওই কোন শালারে, ডিস্টার্ব করবি না বললাম। আমি মনে করেছি বন্ধুদের মধ্যে কেউ। কলি মুখ চেপে হাসছে, আবার সুরসুরি দিল। শালা উঠে কিন্তু লাথি মারবো, সারা রাত ঘুমাতে পারে নাই। কলি আবার সুরসুরি দিল। এবার আমি লাফ দিয়ে উঠেই হাত ধরে দিলাম ঠেল। কলি ঘুরে এসে আমার গায়ের উপর পড়লো। আমি চোখ মেলে দেখি কলি। তুমি এখানে? কলি আমাকে জড়িয়ে ধরলো।
হ্যাঁ, কেন আসতে পারি না বুঝি? আসতে পারো, কিন্তু তুমি তো বাসা চিনতে না। চিনতে কতক্ষণ? তাই হুম। আমিও কলিকে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। কিছুক্ষণ শুয়ে থাকার পর দেখি 8টা বেজে গিয়েছে। 10টায় আবার আমার অফিস, তাই কলিকে বললাম, পাখি হুম। এখন ওঠো, অফিসের টাইম হয়ে যাচ্ছে, আজকে থেকে অফিস জয়েন করতে হবে। হুম। আমার ফ্রেশ হতে হবে তো। হুম। তাহলে তুমি ওঠো, আমি ফ্রেশ হতে যাই। আর একটু থাকি। আচ্ছা, আমিও কলিকে জোরে ধরে শুয়ে এলাম। আরো আধা ঘন্টার মতো ওভাবেই থাকলাম। আচ্ছা, তাহলে এখন আমি ফ্রেশ হতে যাই। আমার কথা শুনে কলি লাফ দিয়ে উঠে বসলো। কালকে রাতে তুমি কল দাওনি কেন? তুমি দাওনি কেন? আমার লজ্জা করছিল। বলেই বুকে মুখ লুকালো। আমারও অমনি অবস্থা হয়েছিল। পুরুষ মানুষের লজ্জা কিসের? এই প্রথম তো, তাই আর কয়েকবার করলে লজ্জা চলে যাবে। যা দুষ্টু। কলি লজ্জা পেয়ে বাইরে গেল, আর আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হয়ে নিজের রুমে, নিজেই চিনতে পারছি না। পুরো রুমের গেট আপ চেঞ্জ করে দিয়েছে। বেশ ভালো লাগছে রুমটা এখন। আগে তো কোনো ময়লা তো মনে হতো। যাই হোক, রুম থেকে বের হয়ে দেখি মেহবুবরা সবাই নাস্তা করতেছে। খুব ভালো হয়েছে বোন। ভাবি ওই ডিশটা দিন তো, অনেকদিন পর মজার খাবার খাইলাম। ভাবি মাংসটা দেন তো, অসাধারণ হয়েছে। ওরা খাচ্ছে আর কলির প্রশংসা করতেছে। কিরে অনাহারের দল, এত খাবার তোদের আবার কে দান করলো? আমার ভাবি প্লাস বোন। আর কিছু জানার ইচ্ছে থাকলে গুগলে সার্চ মার। তা বুঝলাম, কিন্তু ভাই আমার বউয়ের আনা খাবার আমার জন্য অন্তত একটু রাখ। তোরা যে হারে খাওয়া শুরু করছোস তাতে মনে হয় আমি ভাগে পাবো না। ভাবি পানির গ্লাসটা নিন, আর ওই শালার মুখের উপরে মারেন আর বলবেন আমরা তোর জন্য না রেখে খাইছি কোনোদিন। একটা সিগারেট খেলেও একসাথে খাই। বলে সাবেকি জিব্বায় কামড় দিল। কলি এতক্ষণ আমাদের কথা শুনে হাসছিল, কিন্তু সিগারেটের কথা শুনে রাগী ভাবে আমার দিকে তাকালো। কি, তুই সিগারেট খাস? আরে না না পাখি, সে কিন্তু জাস্ট একটা এক্সাম্পল দিল আর কি। সত্যি সাকিব ভাইয়া? আচ্ছা তাহলে খেতে বসো। হুম, আমি বসলাম। কলি খাবার দিল। এদিকে এসো। কলিকে টেনে আমার কোলে বসালাম। কি করছো? ভাইয়ারা আছে তো? মনে করো ওরা সবাই গরু, আর ওরা কিছু দেখতে পারছে না। ততক্ষণে ওদের খাওয়া শেষ, ওরা অফিসে যাচ্ছে। যাওয়ার সময় মেহবুব মাথায় একটা ঠোসা দিয়ে, ওই স্যার মশাই, তাড়াতাড়ি আসিস অফিসে। দূর ভাগতো। সবাই যাওয়ার পর দরজা লাগিয়ে টেবিলে এসে বসলাম। পাখি এদিকে আসো। কোলের হাত ধরে আবার কোলে বসালাম। আর জানে তুমিও কিছু খাওনি, তাই না? হুম। আজকে তুমি আমাকে খাইয়ে দেবে, তার আগে আমি কলিকে এক লোকমা খাইয়ে দিলাম। তারপর কলিও আমাকে এক লোকমা খাইয়ে দিল। কেমন হয়েছে রান্না? অমৃতের মতো, কিন্তু যদি একটু। কিন্তু কি? কালকে রাতে ফুচকা খাওয়ার পর যেটা দিয়েছিলে সেটা দিলে সবচেয়ে বেশি ভালো লাগতো। যা শয়তান। থাক, না দিলে লাগবে না। কলির সাথে সাথে আমার কলার ধরে 4 ঠোঁট এক করে দিল। উফ, প্রায় 6 মিনিট পর চাইলো, সেরে আমার বুকে মুখ লোকালো। দুজনে হাঁপাতে লাগলাম। এবারে খাবারটা অমৃতের চেয়েও মজা হবে। এরপর খাবার খেয়ে কলিকে তাদের বাসায় রেখে আসলাম, এবং সাথে সাথে কিছু গার্ডের ব্যবস্থা করে দিলাম। আর বললাম যাতে ঘর থেকে না বের হয়, কিছু লাগলে গার্ডদের বলে এনে দেবে। তারপর গেলাম অফিসে। আজকে এখানে নতুন কমিশনার আসবে, তাই প্রায় সব ধরনের আইনি কর্মকর্তারা উপস্থিত হয়েছে। সবাই ফুল দিয়ে স্বাগত জানাচ্ছে। আমি সবার সাথে হ্যান্ডশেক করলাম। এক পর্যায়ে মিস্টার রহমান, মানে কলির বাবা, পালা আসলো। তার সাথে হ্যান্ডশেক করে একটু পর তাকে আমার কেবিনে আসতে বললাম। কেবিনে ঢুকে বসলাম এবং চারপাশ ভালোভাবে পর্যবেক্ষণ করতেছি। তখন দরজায় নক পড়লো। স্যার আসবো? জি আসুন। কলির বাবা ঢুকলো এবং আমি সাথে সাথে দাঁড়িয়ে গেলাম। জি স্যার, ডেকেছিলেন যে? আঙ্কেল, এসব ফর্মালিটি বাদ দিন। এখানে শুধু আপনি আর আমি। আমাকে নাম ধরে ডাকেন, আর আমি আপনার ছেলের মতো। বসুন। হ্যাঁ বাবা, বলো। কালকে কোলের উপর যে অ্যাটাক হয়েছিল সেটা নিয়ে কিছু কথা ছিল আপনার সাথে। হ্যাঁ বলো। আমার দুইটা প্রশ্ন। প্রথমটা হলো, এখানে যে সন্ত্রাসী এত উপদ্রব, আপনি সেটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি কিনা? আর দ্বিতীয়টা হলো, কোলের উপর অ্যাটাক কেন হয়েছিল, কিংবা কারা করছিল? আঙ্কেল একটু নড়াচড়া দিয়ে বসলেন। এখানে যে সন্ত্রাসী কিংবা ড্রাগসের ব্যবসার সাথে জড়িত ছিল তারাই কলির উপর অ্যাটাক করেছে। এর আগেও আমার মেয়েটাকে কিডন্যাপ করেছে, আবার মেরে ফেলার হুমকিও দিয়েছে। আমি চেয়েছি তাদের শনাক্ত করতে পারিনি, শতবার চেষ্টা করেছি, ততবার কলির উপর অ্যাটাক হয়েছে। কলির পেছনে সবসময় ওদেরই লোক লাগানো থাকতো, তাই আমি চেয়েও কিছু করতে পারিনি। এক পর্যায়ে এমন আমি হাল ছেড়ে দিয়েছি। আমি চেয়েছি ট্রান্সফার হয়ে যাব অথবা মেয়েটিকে অন্য কোথাও পাঠিয়ে দেবো, কিন্তু তাও করতে দেয়নি ওরা। ও, তা আপনি কি কাউকে চিনেছেন? মানে কি আপনাকে হুমকি দিত? শফিক নামের একজন আমাকে হুমকি দিত, আর আমার মনে হয় শফিকই এসব কিছুর লিডার। না আঙ্কেল, শফিক এই 1 সপ্তাহ ধরে আমার কাছে বন্দি।
এর পেছনে ভার্সিটির কেউ আছে, এমনকি ইংরেজি ডিপার্টমেন্টের পিওনও এর সাথে জড়িত আছে। ওরা আমার মেয়ের উপর অ্যাটাক করলো কেন? আঙ্কেল, আমি এই মিশনে আরো 2 মাস আগে নেমেছি। ভার্সিটির ছাত্র সেজে আমরা অপারেশন চালিয়ে গিয়েছি এবং এক এক করে সন্ত্রাসীদের গ্যাংকে ধ্বংস করে দিয়েছি। ওরা হয়তো আপনাকে সন্দেহ করছিল, তাই কলের উপর অ্যাটাক করেছিল। আচ্ছা, গতকালকের ওই সন্ত্রাসীটাকে চেনেন? না বাবা, দেখিনি কখনো। এটাকে চেনেন? না। আচ্ছা আঙ্কেল, আপনি যেতে পারেন। আর হ্যাঁ, আগামী সপ্তাহে আমার বাবা মা আপনাদের বাসায় যাবে। আচ্ছা বাবা। আঙ্কেল চলে যাওয়ার পর এই কেসের সাথে জড়িত ফাইলগুলো দেখতে লাগলাম। অফিস শেষে প্রশাসনিক গাড়ি নিয়ে বাসা আসলাম। যেহেতু অফিস জয়েন করছি, এখন প্রশাসন থেকে দেওয়া ফ্ল্যাট কালকে উঠে হবে, বন্ধুরা তাদের নিজ নিজ ফ্ল্যাটে উঠবে। বাসায় এসে সবাই ফ্রেশ হয়ে দুপুরে খাবারটা শেষ করলাম এবং কলির সাথে দেখা করতে গেলাম। দুজনে ঘোরাফেরার পর কলিকে তার বাসায় নামিয়ে দিয়ে আমি আমার বাসায় আসলাম এবং ঘুমিয়ে গেলাম। কালকে আবার অফিস আছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার পথে কলির সাথে দেখা করে অফিসে চলে আসলাম এবং কাজ শেষ তাড়াতাড়ি ফিরলাম, কারণ আজকে বাসা পরিবর্তন করতে হবে। সাথে কলিকে এবং কিছু লোকও নিয়ে আসলাম। লোকগুলো জিনিসপত্র নিয়ে যাচ্ছে। জিনিসপত্র মিনি ট্র্যাকে ওঠানোর পর নতুন বাসায় চলে আসলাম আমরা। নতুন বাসাটা বেশ সুন্দর। বাসার সামনে বড় একটা ফুলের বাগানও আছে। কলিরও বেশ পছন্দ হয়েছে। লোকগুলো জিনিসপত্র নিয়ে নিচে রাখছে। কলি ঘর সাজাইতেছে, আবার লোকগুলোকে বলছে কোথায় কোনটা রাখতে হবে। আমার আর কি, আমি কলিকে সাহায্য করছি আর তাকে তাকে তার কর্মকাণ্ড দেখতেছি। ইমন দেখো, এটা হবে আমাদের বেডরুম। ওয়াও, আমাদের বেডরুম? হ্যাঁ। তার মানে আমরা এখানেই বাসর হবে। যা দুষ্টু। কলি লজ্জা পেয়ে আমাদের বুকে কিল মেরে দিল এবং বুকেই মুখ লুকালো। এত লজ্জা, বিয়ের পর দেখবো কোথায় রাখো তোমার এই লজ্জা। বাসার সবকিছু গোছানোর পর কলি আর আমি দুজনে গেলাম রেস্টুরেন্টে লাঞ্চ করতে। লাঞ্চ শেষে ওকে ওদের বাসায় নামিয়ে দিয়ে আসলাম এবং আমিও নিজের বাসায় চলে এলাম, কারণ আমার এখন একটু ঘুমানো প্রয়োজন। কলির বাসাটা বেশ সুন্দরভাবেই সাজিয়েছি। সন্ধ্যায় কলিং বেলের আওয়াজে ঘুম ভাঙলো। মনে হচ্ছে কলিং বেল ভেঙে ফেলবে, তাই তাড়াতাড়ি উঠে দরজা খুলে দেখি বন্ধুরা। স্যার সালাম। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত, আমি তোমাকে সালাম ভাইয়ের নাম বলেছি, আসসালামু আলাইকুম বলিনি। দূর বেটা, ভেতরে আয়। দোস্ত, তোর বাসাটা খুব সুন্দর লাগতেছে। আমাদেরগুলো তো এখনো ব্যাচেলারদের মতোই লাগতেছে, সবকিছু এলোমেলো। আরে ইমন কোনোদিনও এইভাবে ঘর গোছাতে পারবে না, নিশ্চয়ই ভাবি এসেছিল। হয় দোস্ত, তোদের ভাবি মানে আমার বউ এসে গুছিয়ে দিয়েছিল। আমি যদি প্রিয়াকে আসার সময় বিয়ে করে এখানে নিয়ে আসতাম, তাহলে আমার বাসাটাও সুন্দর হতো। থাক দোস্ত থাক, আর কান্দিস না। সামনের ছুটিতে গিয়ে তোকে বিয়ে করামুনি। তারপর সবাই আড্ডা দিলাম। কলে ফোন দিয়েছিল, ওর সাথে একটু কথা বলে সবাই ডিনার করতে গেলাম। ডিনার শেষে যে যার বাসায় চলে গেল, আমিও বাসায় আসলাম। বাসায় এসে ছাদের উঠে কলির সাথে কথা বলতে লাগলাম। কথা বলতে বলতে কখন যে রাত 1টা বেজে গেছে তার খেয়ালই নেই। হঠাৎ সেই বাইকেরকে মানে শপিংয়ের দেওয়া ছবি দ্বিতীয় জনকে দেখলাম রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে। বাকি এখন রাখি ভাই, একটু কাজ করতে হবে। আচ্ছা বাই। কোলের ফোনটা রেখে দৌড়ে রুম থেকে এসে রিভলভারটা নিয়ে নিচে গেলাম। গার্ডদের আমার পেছনে আসতে বারণ করলাম এবং মেহবুবকে ফোন দিলাম। কয়েকবার রিং করার পর পিক করলো। এতক্ষণ ঘুমাচ্ছিল। শোন, সেদিনে সেই বাইকারকে পাইছি, আমি তার পিছু নিতেছি। আমার ফোনের লোকেশন অন করে দিলাম, তুই সবাইকে বলে দে আর আমার ফোন ট্রেস করে চলে আয়। আচ্ছা, আমরা এখন আসতেছি। ফোন কেটে আমি সেই লোকটার পিছু নিতেছি। কিছু দূর যাওয়ার পর লোকটা একটা বাড়ির ভেতর ঢুকলো। বাড়ির ভেতরে ঢোকার পর কিছু লোক এসে তাকে সার্চ করলো এবং ভেতরে যেতে দিল। লোকটা এখানে কেন আসলো আর এত সিকিউরিটি কেন এখানে, এটা কার বাসা? মনে এমন অনেক প্রশ্ন উঠতে লাগলো। লোকটা কলিং বেল দিল। কিছুক্ষণ পর বাসার দরজাটা কে যেন খুললো। ভালো মতো তাকে দেখি আমি তো পুরো অবাক হয়ে গেলাম। আরে, এটা তো আমাদের ইংরেজি ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর নুরুল ইসলাম নাহিদ। কেউ আবার আমাদের আগের শিক্ষামন্ত্রী ভাবিয়েন না, তার মানে ইনি সবকিছুর পেছনে মাস্টারমাইন্ড। কিন্তু উনি তো খুব ভালো মানুষ, সবাই তাকে খুব ভালো মানুষ মনে করে। আমিও তাই মনে করতাম, কারণ ভার্সিটিতে কোনো সমস্যা হলে তিনি সমাধান করতেন, সাহায্য করতেন সবাইকে। বলছি তার মানে এতদিন এই ভালো মানুষের মুখোশের আড়ালে লুকিয়েছিল মাস্টারমাইন্ড। ততক্ষণে মেহবুব রায় চলে আসলো। ওরা ঘড়িটা একটু দূরে রেখে আমার কাছে আসলো। এখানে এসেছে? হ্যাঁ। কোথায় তাহলে? এই বাড়ির ভেতরে। কিন্তু এটা কার বাড়ি জানিস? কার? ভার্সিটির ইংরেজি ডিপার্টমেন্টের অধ্যাপক নুরুল স্যারকে চিনিস না? হ্যাঁ। ওই হালার বাড়ি এটা। তার মানে উনি সব কিছু। হ্যাঁ, সবাই পিছলে সাইলেন্সার লাগিয়ে নে, না হয় রাতের বেলায় আশেপাশের মানুষের সমস্যা হতে পারে। সবাই সাইলেন্সার লাগিয়ে টিমের মতো করে ঢুকলাম। প্রথমেই গেটের ভেতরে বসা দুজনকে আমি আর মেহবুব শেষ করলাম। কোনো শব্দ হয়নি, শুধু নিচে পড়ে যাওয়ার শব্দ হলো। সেই শব্দ শুনে আর তিনজন আমাদের দিকে তাকালো। সাথে সাথে সাকিব আর সাইমান ওদের হেডশট দিয়ে দিল। ধীরে ধীরে বাড়ির পেছনে গেলাম এবং সেখান থেকে 6 জনকে জাহান্নামের রাস্তায় দেখিয়ে দিলাম।
এখন ঘরে ঢোকার পালা। আমি প্রথমে দরজায় লাথি দিলাম, কিন্তু খুললো না। পরে জোরে ধাক্কা দিলাম, দরজা খুলে গেল। দরজা খোলার সাথে সাথে সবাই পিস্তল ত্যাগ করে ভেতরে ঢুকলাম। ঢুকে দেখি আমাদের নুরুল সেন এবং সেই লোকটি দুজনের দরজার দিকে মানে আমাদের দিকে পিস্তল তাক করে আছেন। আমাকে দেখে নুরুল সাহেব একটু অবাক হলেন, কারণ তিনিও আমাদের চিনতেন, তবে ছাত্র হিসেবে। আরে ইমন, মেহবুব, সাইমন, সাকিব, তোমরা? জি স্যার আমরা, কিন্তু আপনার হাতে অস্ত্র কেন? আমাদের পিস্তল তাক করা তাদের উপর। তোমাদের হাতে অস্ত্র কেন? আর তোমরা এত রাতে এখানে কি? বলে পাশের লোকটাকে মেহবুব শুট করে দিল। নুরুল সাহেব সব বুঝে গিয়েছে। তো স্যার আপনি তো ভালো মানুষ, এসবের মানে কি? নুরুল সাহেব তার পিস্তলটা মেহবুবের দিকে দিয়ে দিল। মনে হয় সে বুঝতে পেরেছে যে তার বাঁচার কোনো রাস্তা খোলা নাই। নুরু, বসে এখানে। আমি গিয়ে একটা সোফায় বসলাম, সেও বসলো। মেহবুবরা পিস্তল নামিয়ে দাঁড়িয়ে আছে। টাকা, ক্ষমতা, বুঝছে এমন? তাই তো ভালো পর্যায়ে ভার্সিটির জব করতেন, তাতে কি টাকা আর সম্মান পাওয়া যেত না? তবে শোনো, একটা মেধাবী ছেলে গ্রাম থেকে এই শহরে আসে আমাদের ভার্সিটিতে পড়ালেখার জন্য। ছেলেটা খুবই মেধাবী ছিল, কিন্তু দরিদ্র। তার পরিবার বলতে ছিল শুধু মা। শহরে এসে কয়েকটা টিউশনি করে ছোট্ট একটা বস্তিতে মাকে নিয়ে থাকতো এবং পড়ালেখা করতো। ভার্সিটিতেও বড় ভাইদের নানা অত্যাচারে তাকে সহ্য করতে হতো। এভাবে কষ্ট করে ভার্সিটির জীবন শেষ করে এবং চাকরি খুঁজতে থাকে একটি সুন্দর জীবনের আশায়, কিন্তু পায় না, কারণ ছেলেটার ক্ষমতা প্লাস ঘুষ দেওয়ার মতো কিছু ছিল না। কিন্তু সে হার মানেনি, চাকরির কুস্তি থাকতো এবং টিউশনি করে সংসার চালাতো। একদিন হঠাৎ তার মা অজ্ঞান হয়ে যায়। মাকে নিয়ে ডক্টরের কাছে যায়। ডক্টর বলে তার মায়ের নাকি অনেক বড় অসুখ হয়েছে এবং তাকে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করাতে হবে। কিন্তু ছেলেটার কাছে টাকা ছিল না। ছেলেটা ভেঙে পড়েছিল, কারণ তার পুরো পৃথিবী ছিল তার মা। মায়ের মুখের দিকে তাকিয়ে চোখ মুছে বেরিয়ে পড়লো চাকরির সন্ধানে। কিন্তু এই বেইমান পৃথিবীতে কেউ ঘুষ ছাড়া চাকরি পায় না। সেও পায়নি। যা পেত তা দিয়ে তার মায়ের চিকিৎসা করাতো, তা পারবে না। এরপরে আরেকদিন পর তার মা অজ্ঞান হয়ে যায়। এবার ডক্টর বলে 2 ঘন্টার মধ্যে অপারেশন না করাতে পারলে তার মাকে বাঁচানো সম্ভব নয়। ছেলেটি ডক্টরের পায়ে পড়ে যায় এবং অপারেশন করাতে বলে। লাগে টাকার জন্য সে তার কিডনি বিক্রি করে দেবে, কিন্তু ডক্টর তার সেই আর্তনাদ শুনেনি। গ্রামের বাড়িতেও ছোট্ট একটু গড়, তাও নদীর পাশে। তা বিক্রি করলে 100 ভাগের 10 ভাগ টাকাও জোগাবে না। ছেলেটি সেদিন পাগল হয়ে যায় এবং টাকার জন্য রাস্তায় রাস্তায় কুকুরের মতো দৌড়াতে থাকে, কিন্তু কোথাও টাকার সন্ধান পায় না। সারা শহর পাগলের মতো ঘোরার পর একটা ভাঙ্গা ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন থেকে কয়েকটা লোক ঘরের মধ্যে বসে বান্ডিল বান্ডিল টাকা গুনছে। ছেলেটা সোজা সেই লোকটার পায়ে গিয়ে পড়ে। সেই মায়ের অপারেশনের জন্য টাকা চায়। লোকটা টাকা দেয়, কিন্তু শর্ত হলো লোকটা যখন যা বলবে তখনই তাই করতে হবে। এবং ছেলেটি রাজি হয়ে যায়। তারপর টাকা নিয়ে দৌড়ে হসপিটালে চলে আসে, কিন্তু ততক্ষণে তার পৃথিবী ধ্বংস হয়ে যায়। তার মা দুনিয়া ছেড়ে বিদায় নেয়। ছেলেটা টাকা নিয়ে দৌড়ে হসপিটালে আসার পর নার্স তাকে একটা সাদা কাপড়ে ঢাকা লাশের কাছে নিয়ে যায়। লাশের মুখের কাপড়টা উঠিয়ে ছেলেটা নিশ্চুপ হয়ে যায় এবং খানিক বাদে অট্ট হাসিতে ফেটে পড়ে আর বলে, মা তুমি দেখে নিও, এর নিকৃষ্ট শহরকে আমি ডাস্টবিনে পরিণত করে দেব। নুরুল স্যার থামলেন এবং তার চোখের পানি মুছলেন। আমিও আমার চোখের পানি মুছলাম। এখান থেকে শুধু আমার খেলা শেষ। যে টাকা দিয়েছিল তাকে মেরে আমি হলাম কিং। এখন আমার ক্ষমতা পুরো বাংলাদেশ। তিনি আবারও বলে উঠলেন, তোমরা আমাকে নিয়ে যাবে ঠিক আছে, কিন্তু সকালের আগে আমি কিন্তু আবার মুক্ত হয়ে যাব। আমি আবার উঠে দাঁড়ালাম। সবাইকে একটু শুধু মাপা ঠিক না স্যার? হ্যাঁ আপনার সাথে অন্যায় হয়েছে, কিন্তু সেই একই অন্যায় কিংবা তার চেয়েও বেশি আপনি অন্যের সাথে করছেন কিংবা করছেন। থাক, তোমার আর শেখাতে হবে না। এখন আমাকে কি জেলে নিয়ে যাবে নাকি রেখে যাবে? অবশ্য নিয়ে গিয়েও লাভ নেই, সকালে আবার ছেড়ে দিতে হবে, আবার বাসায় ড্রপও করে দিতে হবে। না স্যার, আমরা মিশনে নামলে কাউকে জেলে নেই না, সোজা উপরে পাঠিয়ে দেই। কথাটা বলার সাথে সাথে নুরুল নিচে পড়ে থাকে। পিস্তলটা উঠিয়েই ঠাস আমাকে শুট করলো এবং গুলিটা এসে আমাদের কাঁধে লাগলো। সাথে সাথেই মেহবুব নুরুলকে হেডশট দিয়ে দিল। ওরা সবাই এসে আমাকে ধরলো। মেহবুব এসে আমাকে আমার গুলি লাগানোর স্থানটা চেপে ধরলো। মেহবুব আমাকে নিয়ে গাড়িতে উঠলো। আমি হেড অফিসে ফোন দিলাম। হ্যাঁ ইমন, বলো ওদিকের কি অবস্থা? স্যার মিশন কমপ্লিটেড। ওয়েল ডান মাই সন। তোমরা সবাই ঠিক আছো তো? জি স্যার, শুধু আমার একটু গুলি লেগেছে। তুমি কোথায়? এখন হসপিটালে যাচ্ছি, এখন রাখি। তাড়াতাড়ি যাও। ফোনটা রেখে দিলাম। প্রচন্ড ব্লাডিং হচ্ছে। মেহবুব এক হাত দিয়ে গাড়ি ড্রাইভ করছে, আরেক হাত দিয়ে আমার ক্ষতস্থান চেপে ধরেছে। তোর এমন করছিস কেন? কিচ্ছু হয় নাই শালা, কাঁধেই তো গুলি লেগেছে, এটা কোনো ব্যাপার না। আর একটা কথা বলবি তো লাথি মেরে গাড়ি থেকে ফেলে দেবো। তোর প্রচণ্ড ব্লাডিং হচ্ছে, সমস্যা তো এখানেই।
আরে কোনো প্রবলেম হবে না, তুই আসোস তো সাথে? চুপ করে বসে থাক। কিছুক্ষণ পর হসপিটালে এসে পৌঁছলাম। গাড়ি থেকে নেমে মেহবুবের কাঁধে ভর দিয়ে চললাম। মেহবুব এক হাত দিয়ে শক্ত করে ধরে, এক হাত দিয়ে গুলি লাগা স্থান ধরে আছে আর ডক্টরকে ডাকতেছে। আসলে আমাদের টিমের 4 জন কলেজ থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত একসাথে স্টাডি করেছি, তারপর একসাথে জব করছি। কিন্তু মেহবুব হলো আমার বেস্ট ফ্রেন্ড, তার থেকেও বেশি, ভাইয়ের চোখেও কম না। ডক্টর দৌড়ে আসলো, কিন্তু আমার চোখগুলো ঘুলিয়ে যাচ্ছে, সবকিছু ঝাপসা দেখতেছি। গুলিটা অনেক কাছ থেকে লেগেছিল, তাই ক্ষতটা একটু গভীরে হয়ে গিয়েছিল, ফলে রক্তটা একটু বেশি বের হচ্ছে। ইতিমধ্যে ডক্টর, নার্স আর মেহবুব আমাকে স্ট্রেচারে শুয়ে অপারেশন থিয়েটারের কাছে নিয়ে এলো। মেহবুব এখন আমার হাতটা ধরে আছে, আমি চোখের সবকিছু অন্ধকার দেখতে পাচ্ছি। তারপর আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম তখন চারপাশে দেখি পুলিশের কর্মকর্তারা, কলির বাবা, স্যার আর আমার বন্ধুরা। আর বুকে কিছু ভারী ভারী অনুভব করছিলাম আর কান্নার আওয়াজ পাচ্ছিলাম। তাকে দেখি কলি আমাকে জোরে ধরে কান্না করতেছে। বা নিজেকে বড় সেলিব্রিটি মনে হচ্ছে। সবাই দেখতে এসেছে আমাকে। আমার দিকে মুখ তুলে তাকালো, কিছু বলার আগেই আমি ওকে আবার বুকের সাথে চেপে ধরলাম। এই অবস্থাতেও তোমার মজা করা গেল না? করে শালা বাবুরা। কিছু না, তুই বোনকে মানে ভাবির সাথে কথা বল, আমরা বাইরে যাচ্ছি। আর হ্যাঁ, ভাবিও কিন্তু সকাল থেকে কিছু খায়নি, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। কোলের বাবা আমার মাথায় হাত বুলিয়ে বাইরে গেলেন। এতক্ষণে সবাই লজ্জা লাগলো শালার। তার মানে তার সামনে তার মেয়েকে জড়িয়ে ধরে আছি আমি। আমার তো মনেই ছিল না। সবাই বাইরে চলে গেল। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা বাজে। পাখি এখনো কান্না করবে? তো তোমার এই অবস্থা হলো কেমনে? সে এক লম্বা কাহিনী। তার আগে বলো, তুমি সেই কখন থেকে আমাকে এভাবে জড়িয়ে ধরেছিলে? সকাল থেকে। স্যার, বন্ধু, তোমার আব্বু, সবার সামনেই? অমনি আমার বুকে আবার মুখ লুকালো। আমি খেয়াল করিনি। মা গো মা, এত ভালোবাসা! একটু পর মেহবুব খাবার নিয়ে আসলো। খাবার টেবিলের উপর রেখে, তোরা খেয়ে নে। আচ্ছা শোন, হ্যাঁ বল। আম্মু আব্বুকে কিছু বলেছিস? না, আঙ্কেল আন্টি তাহলে কান্না করতে করতে তখনই রওনা দিত। এই একটা ভালো কাজ করেছিস, এমন কিছু বলিস না। ঠিক আছে। তারপর কলি আমাকে খাইয়ে দিল এবং নিজেও খেলো। বিকালে ডক্টর রিলিজ করে দিল। বাসায় আসলাম, কলিও বাসায় আসলো আমার সাথে। প্রায় 15 দিনের মতো লাগলো সুস্থ হতে। এ কদিন কলি সবসময় আমার সাথে থেকেছে এবং আমার সেবা করছে। সকালে আসতো আর রাতে চলে যেত। অবশ্য আমি পাঠিয়ে দিতাম। এখন আমি পুরোপুরি সুস্থ। সকালবেলা আম্মুকে ফোন দিলাম। হ্যালো। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস বাবা? ভালো আম্মু, তোমরা কেমন আছো? আর আব্বু কোথায়? আমরা ভালো আছি। তোর আব্বু বাজারে গিয়েছে। তারপর আম্মুর সাথে আরো কথা বললাম। কথা বলার এক পর্যায়ে আম্মু আবার বিয়ের কথা বললো। তবে এবার আর বিরক্ত লাগলো না। আচ্ছা যাও, তোমাদের ইচ্ছে পূরণ করলাম। ঢাকা চলে এসো এবং দেখো আমার পছন্দের সাথে তোমাদের পছন্দ মেলে কিনা। তোর পছন্দ মানে? তুই তো কাউকে পছন্দ করতি না। কিন্তু এখন করি। আগেও তো জিজ্ঞাসা করেছিলাম, তখন তো কিছু বলিসনি। এখানে আসার পরে পছন্দ হয়েছে। আম্মু অনেক খুশি হয়েছে। সত্যি বলছিস বাবা? তাহলে আজকেই আমরা রওনা দিব। আচ্ছা ঠিক আছে। আম্মুর সাথে কথা বলে ফোনটা রেখে বসলাম। তখনই কলিং বেল বেজে উঠলো। গিয়ে দরজা খুললাম, দেখি কলি খাবার বাসায় নিয়ে এসেছে। ওর হাত থেকে হট কেকটা টেবিলের উপর রাখলাম এবং করে তুলে নিলাম। কি হলো জনাব, এত খুশি কেন? আম্মুকে বলেছি তোমার কথা। আম্মু খুব খুশি হয়েছে এবং কালকে আসতেছে। আমার কথা শুনে কলি আমাকে জোরে ধরলো। সারাদিন কলিকে নিয়ে সব জায়গায় ঘুরলাম। পরদিন ফজরের পর কলিকে নিয়ে স্টেশনে গেলাম, কারণ আজকে আব্বু আম্মু আসবে। কিছুক্ষণ বসার পর বাস আসলো। বাস থেকে আব্বু আম্মু নামলো। আমি আর কলি তাদের সামনে গেলাম। গিয়ে আব্বু আম্মুকে জোরে ধরলাম। অনেকদিন পর দেখা হয়েছে। তারাও আমার খোঁজ খবর নিতে লাগলো। তোমাদের একজনের কথা বলেছিলাম যে, ও কলি। তারা কলির দিকে তাকালো। কলি আব্বুকে সালাম করলো। পরে আম্মুকে সালাম করতে যাবে তখন আম্মু তাকে উঠিয়ে জোরে ধরলো। সারা রাস্তায় আব্বু আর আম্মু কলির সাথে কথা বলেছে। আমাকে যেন এখন আর চিনেই না। আব্বু আম্মুকে বাসায় নিয়ে গেলাম এবং কিছুক্ষণ কথা বলে কলিকে তার বাসায় পৌঁছে দিতে গেলাম। আর বললাম কালকে বিকালে আব্বু আম্মু তাদের বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। কলিও খুব খুশি হলো। বাসায় এসে আম্মু আব্বুর সাথে কথা বললাম। দুপুরে রেস্টুরেন্টে যাওয়ার জন্য বের হব। যদিও আম্মু রান্না করতে চেয়েছিল, কিন্তু তারা জার্নি করে এসেছে, এখনই ক্লান্ত, তাই আমি করতে দেইনি। রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্য দরজা খুললাম। খুলে দেখি কলি কতগুলো ব্যাগ নিয়ে হাজির। আর তুমি আর এতগুলো ব্যাগ কিসের? কোথায় যাচ্ছ? কোথাও যেতে হবে না, ভেতরে চলো। মানে? মানে সবার জন্য খাবার নিয়ে এসেছি আমি। ইমন, কে এসেছে রে? আম্মু, তোমার বৌমা। বৌমা বলায় কলি একটু লজ্জা পেল। কলির হাত থেকে ব্যাগগুলো নিয়ে ভেতরে ঢুকলাম। আরে মা, তুমি? জি আম্মু, আপনাদের জন্য নিজের হাতে রান্না করে নিয়ে এসেছি। পাগলি মেয়ে, এত কষ্ট করার কি দরকার ছিল?
ও কিছু না, চলেন খেতে বসবেন। তারপর সবাই একসাথে খেতে বসলাম। আম্মু আব্বু কোলের রান্নার প্রশংসা করলো। খাওয়া দাওয়া শেষে কলেকে বাসায় পৌঁছে দিলাম। পরদিন বিকালে আব্বু আম্মু কোলের বাসায় গেল এবং বিয়ের কথা পাকাপাকি করে এলো। দেখতে দেখতে বিয়ের দিনও চলে আসলো। সবাই খুব খুশি। আমার বন্ধুগুলোর মন একটু খারাপ, কারণ আমার কোনো শালি নেই। সারাদিন অনেক ধকলের পর বিয়ের কাজ শেষ হলো। এখন রাত 11টা বাজে। আমি বন্ধুদের সাথে ছাদে বসে আছি। মেহবুবকে আব্বু ফোন দিল। আব্বুর সাথে কথা বলে, দোস্ত চল, কোথায়? ভাবি তোর অপেক্ষা করছে। দোস্ত ভয় লাগতেছে। ধুর বেটা, কিসের ভয়? সবাই ধরে বাসো ঘরে ঢুকে দিল। কলে খাটের মাঝে একটা লম্বা ঘোমটা পড়ে বসে আছে। আমি ধীরে ধীরে খাটের কাছে গেলাম। খাটের কাছে যাওয়া মাত্রই কলে খাট থেকে নেমে আমাকে সালাম করলো। আমি তাকে জড়িয়ে ধরলাম। তারপর, ভাই আর লিখতে পারবো না, আর লিখলে